সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের আজকের প্রোগ্রামে। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের সংবিধানের 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের পক্ষ থেকে আমরা একটা সিরিজ আলোচনা শুরু করেছি। এ পর্যন্ত 5টা পর্ব হয়েছে। এছাড়াও আমরা আরো কতগুলো আলোচনা সিরিজ চালু করেছিলাম। কিছু চলমান আছে, কিছু শেষ হয়েছে, ভবিষ্যতে আরো চলতে থাকবে। যেমন আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতার পথে মুক্তির পথে নামে একটা সিরিজ চালু করেছিলাম। সেখানে আমরা 4টা পর্ব করেছিলাম, এটা চলমান। মাঝখানে বিরতি আছে এবং সংবিধানের পর্বগুলো শেষ হওয়ার পরে আমরা আবার সেটা পুনরায় চালু করব। এছাড়া আমরা মানে মদিনার পথে নামে একটা পর্ব করেছিলাম। স্বাধীনতার যে 3টা মৌলিক মূলনীতি, সেটার সাথে ইসলামের সম্পর্ক বা বৈপরীত্য আছে কিনা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের উপর আলোচনা করে থাকি। সেটার নাম ক্লাসিক 5। 3টা পর্ব এখন পর্যন্ত হয়েছে। চতুর্থ একটা সিরিজ যেটা চলমান বর্তমানে, সেটা হচ্ছে অর্ধ শতবর্ষে বাংলাদেশের সংবিধান। এখন পর্যন্ত 5টা পর্ব হয়েছে। প্রথম পর্বের শিরোনাম ছিল বাংলাদেশের সংবিধানের সমাজতন্ত্র, বক্তা ছিলেন এম এম আকাশ স্যার। দ্বিতীয় পর্বের শিরোনাম ছিল স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধান, বক্তা ছিলেন এস এম মাসুম বিল্লাহ স্যার। তৃতীয় পর্বে শিরোনাম ছিল গণতান্ত্রিক সাংবিধানিক ভিত্তি থেকে অস্থিতিশীল সাংবিধানিকতাবাদ, বক্তা ছিলেন রিদওয়ানুল ইসলাম স্যার। চতুর্থ পর্বের শিরোনাম ছিল আন্তর্জাতিক মানবাধিকার দলিল এবং বাংলাদেশের সংবিধান, বক্তা ছিলেন মাহাদি হাসান ভাই। গতকালকে ছিল পঞ্চম পর্ব, সেটা শিরোনাম ছিল বাংলাদেশে পরিবেশগত সাংবিধানিকতাবাদ, বক্তা ছিলেন গোলাম সরোয়ার ভাই। আজকে ষষ্ঠ পর্ব। আজকের বিষয় বাংলাদেশে বিচারিক আইন প্রণয়ন, জুডিশিয়াল ল মেকিং ইন বাংলাদেশ। আজকের বক্তা ডক্টর মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম, তাকে স্বাগত জানাচ্ছি। তাকে পরিচয় করিয়ে দিবেন তাহমিনা খাতুন। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্যার। আমাদের আজকের বক্তা ডক্টর মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম স্যার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলএম সম্পন্ন করেছেন। পরবর্তীতে তিনি ম্যাকওয়ার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ডক্টর রিজওয়ান ইসলাম স্যার বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি এর আগে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি এবং ম্যাকওয়ার ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছেন। ব্রিল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, এলসেভিয়ার, ক্লুয়ার, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, রাউটলেস এবং স্প্রিঞ্জারের মতো নামকরা প্রকাশনা সংস্থা থেকে তার 35টিরও বেশি মনোগ্রাফ এবং বুক চ্যাপ্টার অর্থাৎ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। স্যার নিয়মিতভাবে ডেইলি স্টার, স্টেট টাইমস, ব্যাংকক পোস্ট, বিজনেস টাইমস, নিউ স্টেট টাইমস, ইকোনমিক টাইমস পত্রিকার মতো জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদপত্রে বিস্তৃত এবং জাতীয় আইনি এবং আইনের বাইরে বিভিন্ন বিষয়ে কলাম লেখেন। বিশ্বব্যাংক এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থায়নে প্রচলিত প্রকল্পে পরামর্শক হিসেবে স্যার কাজ করেছেন। তিনি একটি গবেষণা প্রতিবেদন লেখার জন্য বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন থেকেও কমিশন প্রাপ্ত হয়েছিলেন। কলা, মানবিক, শিক্ষা এবং আইন বিষয় শ্রেণীতে শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধ হিসেবে Judges as Legislatures, Benevolent Exercise of Powers by the Higher Judiciary in Bangladesh with Not So Benevolent Consequences শিরোনামের জন্য তিনি 2016 সালে রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন। আমাদের আজকের বক্তা 2018-20 সালে গবেষণায় অসামান্য পারফরমেন্সের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক গবেষণা পুরস্কার লাভ করেন। 2021 সালের মার্চ মাসে তিনি আমেরিকান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল এর টিচিং ইন্টারন্যাশনাল ল ইন্টারেস্ট গ্রুপের কো-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ধন্যবাদ স্যার আজকে আমাদের মাঝে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। স্যার আমরা কি এখন শুরু করতে পারি কিনা? প্লিজ। তো আমাদের ফরম্যাটটা সাধারণত আমি ব্যক্তিগতভাবে যেটা প্রশ্নোত্তর পর্ব পছন্দ করি, তবে বক্তার পছন্দটাই আমাদের সর্বশেষ পছন্দ। সুতরাং কিন্তু আমাদের আজকের বক্তা আমার ফরম্যাটটাকে সায় দিয়েছেন, সুতরাং বক্তাকে ধন্যবাদ। আমরা প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি।
তো আমাদের প্রথম প্রশ্ন আজকে, যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে জুডিশিয়াল ল মেকিং ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে বিচারিক আইন প্রণয়ন, তো প্রথমে আমরা জানতে চাইবো এই বিচারিক আইন প্রণয়ন জিনিসটা কি, এবং এটা কি ইংরেজিতে একটা শব্দ আছে যে অক্সিমরন কিনা, এবং বিচারকদের দায়িত্বটাই বা কি, তাদের দায়িত্ব কি আইন প্রণয়ন কিনা, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জহির, ধন্যবাদ তাহমিনা এবং আপনাদের প্রতিষ্ঠানকে, এবং যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, আসসালামু আলাইকুম। জুডিশিয়াল ল মেকিং বা বিচারক কর্তৃক আইন প্রণয়ন নিয়ে যদি আমি আমার ধারণার কথা বলি, তাহলে আমি বিষয়টি এভাবে দেখতে চাই যে রাষ্ট্রের মূল তিনটি অঙ্গ বা সরকারের তিনটি অঙ্গ, যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং এক্সিকিউটিভ। আমাদের সংবিধানে যদি আপনি লক্ষ্য করেন, আমি মনে করি সেখানে মন্টেস্কোর যে থিওরি, যে সেপারেশন অফ পাওয়ার্স বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, তার সুস্পষ্ট উল্লেখ সেখানে পাওয়া যায়। মন্টেস্কোর থিওরি কথাটা ওইভাবে যদি নাও পাওয়া যায়, আমরা সেখানে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি সুস্পষ্টভাবে দেখি। সুতরাং প্রাথমিকভাবে বিচার বিভাগের দায়িত্ব হওয়ার কথা পার্লামেন্ট, এবং যদি আমরা ডেলিগেটেড লেজিসলেশনের কথা বলি, তাহলে এক্সিকিউটিভ যে আইন প্রণয়ন করে সেই প্রণীত আইনের আলোকে আইনের ব্যাখ্যা দেয়া। কিন্তু এই ব্যাপারে আমি বা আমার মনে হয় আমরা যারা আইনের ছাত্র, আমরা সবাই কম বেশি একমত হব যে আইন সবসময় সব পরিস্থিতিতে প্রযোজ্য হবে এমনভাবে ড্রাফট করা কোনো পার্লামেন্টের পক্ষে, কোনো ড্রাফটসম্যানের পক্ষে মোটামুটি একটা অসম্ভব ব্যাপার। আইন কিছু সাধারণ অবস্থার জন্য প্রণীত হতে পারে, সেই অবস্থাকে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে কিভাবে প্রয়োগ করা হবে, আইনকে কিভাবে ব্যাখ্যা করা হবে, সেটা নিঃসন্দেহে বিচার বিভাগের কাজ। এ নিয়ে আমার মনে হয় বিভিন্ন আইনের যারা তাত্ত্বিক বা যারা বিচারক বা আমরা যারা আইনের ছাত্র, তাদের কারোরই কোনো দ্বিমত নেই। এখন আমি কোন বিষয়টাকে আইন প্রণয়ন হিসেবে বলছি বা কোন বিষয় নিয়ে আমার কিছু সীমিত উদ্বেগ রয়েছে, আমি বলবো আইন প্রণয়ন এখানে আমি যে অর্থে ব্যবহার করতে চাই, বা আমি আমার সাম্প্রতিক এক লেখা, যেটা প্রকাশিতব্য লেখা, যেখানে আমি বলতে চেয়েছি যে এমন কিছু জায়গা থাকতে পারে যেখানে বিচার বিভাগ একটা মামলায়, আমি মূলত সাংবিধানিক আদালতের কথা বলছি, যে আদালতের সংবিধানের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেওয়ার সাংবিধানিক দায়িত্ব রয়েছে, তারা যদি কোনো সুনির্দিষ্ট প্রয়োজন ছাড়া বা সুনির্দিষ্ট কোনো আইনি ভিত্তি ছাড়া যদি কোনো বিষয়ে কোনো পার্লামেন্টকে কোনো দিক নির্দেশনা দেন আইন প্রণয়ন করার জন্য, এটার যে পিছনে যে উদ্দেশ্য, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে মহৎ উদ্দেশ্যে করা হয়। যে অনেক সময় কোনো লেজিসলেটিভ গ্যাপ থাকতে পারে, সেটা সেই গ্যাপটাকে পূরণ করার জন্য এটা করা হতে পারে। কিন্তু আমার মনে হয় কখনো কখনো এর কিছু অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত কিছু ফলাফল থাকতে পারে। আর আপনি বিচারকের দায়িত্ব নিয়ে প্রশ্ন করেছেন। বিচারকের দায়িত্ব আমি মনে করি আইনের ব্যাখ্যা দেওয়া এবং বিবাদ মীমাংসা করা, কোনো একাডেমিক প্রশ্নের মীমাংসা করা বা কোনো নীতি নির্ধারণ করা, এইটি আমার মতে বিচার বিভাগের দায়িত্বের মধ্যে পড়ে না। ধন্যবাদ। এরই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনার যে প্রকাশিতব্য লেখার কথা বলছিলেন, সেখানে আপনি জাস্টিস স্যাক্সে বরাত দিয়ে লিখেছেন যে ইন ম্যাচিউর সুপ্রিম কোর্টস legal debate tends to revolve not around the enunciation of new principles but around expanding or contracting the outer frontiers of the court's precedent. এই কথাটা যদি ব্যাখ্যা করতেন। দেখুন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এলবি স্যাক্স তার বিচারিক ক্যারিয়ার, তার জীবন খুব বর্ণাঢ্য। তিনি একজন শ্বেতাঙ্গ মানুষ হয়েও এএনসির বর্ণবাদ বিরোধী আন্দোলনে একটা নেতৃস্থানীয় জায়গায় ছিলেন। উনি তার বইয়ে যে উদ্ধৃতি আপনি দিলেন, যেটি আমি আমার লেখায় উল্লেখ করেছি, সেখানে আমি ওনার লেখাটাকে যেভাবে পড়ছি, যে তিনি বলতে চাচ্ছেন একটা যখন
ম্যাচিওর ডেমোক্রেসি হয়, যেখানে কিনা দীর্ঘদিনের ঐতিহ্য আছে, যেখানে কিনা সাংবিধানিক আদালত দীর্ঘদিন ধরে বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করছেন, সেখানে অনেক প্রশ্নেই কম বেশি আদালতের সামনে পূর্বের প্রেসিডেন্ট আছে, পূর্বের নজির আছে। কিন্তু যখন একটা নতুন এমন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বা এমন ধরনের সরকার ব্যবস্থা হয় যে যেখানে হয়তো এখনো সাংবিধানিক আদালতের কোনো আমি বলবো দৃঢ় কোনো ঐতিহ্য তৈরি হয়নি। তারা যেমন, যদি আমি সাকসেসের ক্ষেত্রে বলি, যখন নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় আসলেন, তারপরে সাউথ আফ্রিকান কোর্ট বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে হলো। এমন অনেক বিষয়ে তারা সিদ্ধান্ত দিয়েছেন যেখানে হয়তো তাদের নিজস্ব কোনো দেশীয় কোনো নজির ছিল না যে তারা এই মামলায় কি ব্যাখ্যা দিবেন। আমি যদি আমাদের দেশের সাথে কোনোভাবে তুলনা করতে চাই, বা যদি কোনো ঠিক তুলনা যদি নাও বলি, যদি উদ্ধৃতি দিতে চাই, যেমন আমার মতে পার্সন এগ্রিভড, যে সংক্ষুব্ধ কে কোনো মামলায় আমি যদি কোনোভাবে আমার সরাসরি কোনো অধিকার লঙ্ঘন নিয়ে আদালতে যাই, তাহলে আমি সংক্ষুব্ধ। কিন্তু আমি অন্য কারোর জন্য নিজে যদি কোনো সরাসরি ক্ষতি নাও শিকার হই, অন্য কোনো ভালনারেবল গ্রুপের জন্য যদি আমি আদালতের কাছে প্রতিকার চাই, তাহলে আমি সংক্ষুব্ধ কিনা। এই প্রশ্ন যখন কাজী মুখলেসুর রহমান মামলায় আমাদের সুপ্রিম কোর্ট উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, তখন কিন্তু এটা কোনো আমার মতে কোনো স্যাটল বিষয়, অন্তত আমাদের জুরিসপ্রুডেন্সে, আমাদের আদালতের কোনো প্রেসিডেন্টে কিন্তু এটা ছিল না। কিন্তু এই 40-50 বছরে আমরা এই সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত পেয়েছি, এবং তার ফলে এখন কিন্তু যদি নতুন কোনো মামলা আসে যেখানে কিনা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যেখানে কিনা সংক্ষুব্ধতার প্রশ্নটা আদালতের সামনে আসবে, আদালতের কিন্তু তার পূর্বের নজিরের আলোকে সিদ্ধান্ত দেওয়াটা অনেক সহজ। এর মাধ্যমে আমি বলতে চাচ্ছি না আদালত কখনোই তার পূর্বের প্রেসিডেন্টের বাইরে যাবেন না বা যান না বা যাওয়া উচিত নয়। আমি শুধু বলতে চাচ্ছি যে যখন একটা সুপ্রিম কোর্ট বা সাংবিধানিক আদালত দীর্ঘদিন ধরে মামলা ঐতিহ্য তৈরি হয়, বিভিন্ন নজির আসে, তখন বোধ করি অনেক ক্ষেত্রে তাদের ব্যাখ্যা দেওয়ার সময় তাদের পূর্বের নজির সহায়ক ভূমিকা পালন করে, যেটা হয়তো স্যাক্সের ক্ষেত্রে ওইভাবে যখন উনি সাউথ আফ্রিকান কনস্টিটিউশনাল কোর্টে যখন উনি কাজ শুরু করেছেন, তখন হয়তো এটি ওনার জন্য প্রযোজ্য ছিল না। ধন্যবাদ। ধন্যবাদ বরং আপনাকে। তো এর পরের প্রশ্নটা, আপনি আপনার যে লেখা সেখানে আপনি জুডিশিয়াল ল মেকিং সংক্রান্ত 4টি প্রবণতা বা ধারা, যেটাকে ইংরেজিতে আপনি বলেছেন 4 স্ট্রিংস, সেটা চিহ্নিত করেছেন। এই 4টা ধারা সম্পর্কে যদি দর্শকদের বলতেন। ধন্যবাদ জহির। প্রথমেই বলে নিতে হবে একটা ডিসক্লেইমার যে এটা খুব আর্টিফিশিয়াল বা আমার ব্যক্তিগত একটা মানে শ্রেণীবিন্যাস। এটা কোনো সার্বজনীন বা কোনো তত্ত্ব বা কোনো প্রেসিডেন্ট বা কোনো মতবাদের ভিত্তিতে নয়। আমি আমার লেখায় যেহেতু বাংলাদেশের জুডিশিয়াল ল মেকিং এর প্রবণতা কি বা এটা আগামী দিনে কি হতে পারে এরকম বিষয় নিয়ে যেহেতু লেখা, সেহেতু আমি জাস্ট আমার আলোচনার সুবিধার্থে 4টা ভাগে ভাগ করেছি। আমি কোনোভাবে এটা দাবি করছি না যে এটা কোনো খুব মতবাদ ভিত্তিক বা কোনো। জহির, আমি কি মিউটেড ছিলাম? হ্যাঁ, একটু হয়ে গেছিল, আপনাকে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, সরি মেবি নেটওয়ার্ক। উত্তরের শুরুর অংশ কি শোনা গিয়েছে নাকি আমি শুরু থেকে আবার উত্তর দেব? হ্যাঁ, আপনি বলছিলেন এটা সার্বজনীন না আপনার মতামত, বাট আমি এখানে একটু বলে রাখি যে এরকম একাডেমিক বিনয় আমি যথার্থ একাডেমিশিয়ান বলেই বিনয় প্রকাশ করছেন, বাট যে কোনো তত্ত্বই কিন্তু এভাবেই শুরু হয়, সুতরাং এটা আপনি আপনার তত্ত্ব আকারে উপস্থাপন করছেন, সেটাই স্বাভাবিক। এর পাল্টা কেউ তত্ত্ব দিতেই পারে, সেটা ভিন্ন কথা, যদি সেটা হয় তাহলে হবে। যাই হোক, হ্যাঁ। সুতরাং প্রথমত আমি বলতে চাইছি যে অনেক ক্ষেত্রে আমাদের বিচার বিভাগের সামনে, আমি মূলত বিচার বিভাগ বলতে এখানে উচ্চ আদালত বা আমাদের সুপ্রিম কোর্টের কথা বলছি সঙ্গত কারণেই, তাদের সামনে যখন কোনো দিক নির্দেশনা চাওয়া হয়েছে, অনেক সময় তারা
পার্লামেন্টের প্রতি পুরোপুরি একটা ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচ তারা নিয়েছেন, যে আইন প্রণয়ন সংসদের কাজ, বিচারকরা আইন প্রণয়ন করতে পারেন না। আমি এক্ষেত্রে আব্দুল মান্নান বাংলাদেশ মামলার কথা বলতে চাই, যেখানে হরতালের ব্যাপারে আমাদের সুপ্রিম কোর্টের কাছে একটা নির্দেশনা চাওয়া হয়েছিল যে অ্যান্টি হরতাল অ্যাক্টিভিটি বা প্রো হরতাল অ্যাক্টিভিটি এটা নিয়ে যেন আদালত এক ধরনের দিক নির্দেশনা দেন। আমাদের আপিল বিভাগ, এবং আমি যতদূর আমার মেমোরি আমাকে বিট্রে না করে, জাস্টিস আব্দুল মতিন উনি কিন্তু যখন ওনার জাজমেন্ট দিয়েছেন উনি বলেছেন যে হরতাল সমর্থন করা বা হরতাল বিরোধী কর্মকাণ্ড করা বা এই সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া, এর অর্থ হবে এক ধরনের ল মেকিং ভেঞ্চার পা দেওয়া, যে আমরা কিছু কাজকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করছি। এবং তার জাজমেন্ট এসছে, আপিলের ডিভিশনের জাজমেন্ট এসছে যে এ ধরনের কোনো অপরাধ তৈরি করার ক্ষমতা বা দায়িত্ব এটা শুধুমাত্র জাতীয় সংসদের, বিচার বিভাগের নয়, এবং তারা এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেননি। আবার আরেক ধরনের প্রবণতা হতে পারে যে যেখানে কিনা আমাদের বিচার বিভাগের সামনে প্রশ্ন এসেছে যে তারা হয়তো বা সুস্পষ্ট কোনো নির্দেশনা নাই, বা হয়তো এক ধরনের চেতনা সেখানে দেখা যায়, কিন্তু সরাসরি কোনো সংবিধানে কোনো শব্দ খুঁজে পাওয়া যায় না যেটা দিয়ে বলা যায় যে এই বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, কিন্তু তারপরেও সংবিধানের সেই ব্যাখ্যার মাধ্যমে আদালত আইন প্রণয়ন করেছেন। এক্ষেত্রে আমি মনে হয় মাজদার হোসেন মামলার কথা বলতে পারি, যেহেতু কম বেশি আমরা সবাই এই মামলার কথা জানি, এবং আমি মনে করি মাজদার হোসেন মামলায় খুব যথার্থভাবেই আমাদের আপিল বিভাগ দিক নির্দেশনা দিয়েছেন যে যদি ক্ষমতার স্বতন্ত্রীকরণ বাস্তবায়ন করতে হয়, যদি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হয়, কিভাবে বিচার বিভাগ পৃথকীকরণ করতে হবে। কেননা এখানে হয়তোবা সরাসরি বলা ছিল না যে কিভাবে এটি হবে, ঠিক কি কি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট লোয়ার জুডিশিয়ারির উপর নিয়ন্ত্রণ আরোপ করবে, কিভাবে এটি নিয়ন্ত্রিত হবে, কিন্তু এটা নিয়ে খুব একটা দ্বিমত বোধহয় নাই যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ যদি করতে হয়, যদি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগের আলাদা হওয়া প্রয়োজন। আবার যদি আমি তৃতীয় এক ধরনের ট্রেন্ড বা প্রবণতা যদি আমি বলতে চাই, খুব বেশি মামলায় হয়তো এটি হয়েছে তা বলা যাবে না, বাট কিন্তু কিছু কিছু মামলায় দেখা যাবে যে এমন কিছু মেকিং এর মতো বা এক্সিকিউটিভ এমন কিছু ডিসিশন বা পার্লামেন্টকে যেটা নিয়ে মূলত আমি বলতে চাই কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি হয়তো বা আমার মতে নীতি নির্ধারণের মতো একটা বিষয় হয়ে যায়। যেমন আমি উদাহরণ দিয়ে যদি বলি, ভূমিকম্প প্রতিরোধক যন্ত্রের বিষয়ে যতদূর মনে পড়ে হিউম্যান রাইটস ফর পিস নামক কোন একটা মানবাধিকার সংস্থা, তারা মামলা করেছিলেন যে বাংলাদেশ খুব ভূমিকম্প প্রবণ একটা এলাকায় আমরা আছি, আমাদের এখানে ভূমিকম্পের যথেষ্ট ঝুঁকি আছে, সুতরাং ভূমিকম্প নিরোধকের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে, কিছু ব্যবস্থা নিতে হবে। বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছেন। অবশ্যই তারা ইন্ডিয়ান মামলা বোধহয় বিশাখা বনাম রাষ্ট্র, বা আমি এই মুহূর্তে পুরো রেফারেন্সটা মনে করতে পারছি না, বাট তারা ইন্ডিয়ান রেফারেন্স দিয়েছেন। কিন্তু এই ধরনের দিক নির্দেশনা অবশ্যই এটা ভালো উদ্দেশ্যে দেওয়া হয়েছে যে ভূমিকম্প থেকে মানুষকে সুরক্ষা করা। আপনি যদি মানুষের জীবনের অধিকার বিশ্লেষণ করেন, সংবিধানে আমাদের জীবনের নিরাপত্তার অধিকার দেওয়া হয়েছে। এখন কেউ বলতে পারেন যে সংবিধানের যে ব্যাখ্যা তার মাধ্যমেই এটি হয়েছে, কিন্তু এক্ষেত্রে আমার যে জায়গায় কিছুটা দ্বিধা রয়েছে, যে যেমন আমি যদি একটু হাইপোথেটিক্যালি একটা উদাহরণ দিতে চাই, ধরেন সম্প্রতি আমাদের নারী ফুটবল দল তারা সাফ গেমসে প্রথমবারের মতো স্বর্ণপদক পেয়েছে। এখন আমি বিশ্বাস করি আপনি যদি আমাদের সংবিধানের তৃতীয় ভাগ পর্যালোচনা করেন, কোথাও না কোথাও আপনি এমন কিছু পাবেন যে বিনোদনের ব্যবস্থা করা বা আন্তর্জাতিক ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ফুটবলারদের এই ধরনের অবকাঠামোগত সুবিধা দরকার, তাই পার্লামেন্টকে একটা ডিরেকশন দেওয়া হোক, এই ধরনের রিট কেউ যদি করেন, এবং যদি আমি বলছি না সুপ্রিম কোর্ট কি করবেন, তারা যদি এভাবে কোনো দিক নির্দেশনা দেন তাতে কোনো সমস্যা থেকে যায় কিনা। আমি মনে করি যে কোনো ধরনের
আইন প্রণয়নেই প্রায়শই একটা ব্যালেন্সিং এর ব্যাপার থাকে। আমি প্রায় আমার ছাত্রদেরকে যখন আমি ক্লাসে উদাহরণ দেওয়ার চেষ্টা করি তখন অনেক সময় বলি যে ছাত্র শিক্ষক সম্পর্ক খুবই পরিপূরক একটা সম্পর্ক, কিন্তু এখানেও যদি এক পক্ষের অধিকার অনেক বেশি হয় এবং অন্য পক্ষের অধিকার যদি অনেক কম হয় তাহলে ইমব্যালেন্স হবে। আপনি যদি কপিরাইটের মতো বিষয় দেখেন, একদিকে আমাদের অবশ্যই সৃজনশীল মানুষকে অধিকার দিতে হবে, কিন্তু অন্যদিকে আবার জনগণেরও ফেয়ার ইউজের অধিকার থাকতে হবে। আমি বলছি না বিচারকরা এই ধরনের পলিসি ডিসিশন নিতে অক্ষম বা তারা বিভিন্ন স্বার্থ সুরক্ষা করতে অক্ষম, কিন্তু এখানে যে ধরনের বিচার বিবেচনা প্রয়োজন এবং এখানে যে ধরনের এক্সপার্টিজ প্রয়োজন, এখানে যে ধরনের সময় প্রয়োজন, আদৌ আদালতের সেই দিকে যাওয়ার প্রয়োজন আছে কিনা সে নিয়ে দ্বিমতের অবকাশ থাকে। আর চতুর্থ যে প্রবণতা আমি বলার চেষ্টা করেছি, যে কেউ কেউ এটাকে অবিটার দিকটার মতো করেও দেখতে পারেন। আমি আমার মতে এটা আদৌ অবিটার দিকটা কিনা সেটা রেশিও রেসিডেন্সি সেটা খুব একটা স্পষ্ট নয়। আমি দুইটা মামলার কথা এখানে মনে করতে পারি। তামান্না ফেরদৌস সম্ভবত বনাম বাংলাদেশ এবং বা তামান্না ফেরদৌস বনাম রাষ্ট্র, এবং আরেকটা হচ্ছে তানজিন বৃষ্টি বনাম রাষ্ট্র। দুটো মামলাতেই এক ধরনের প্রবণতা আমি লক্ষ্য করি। প্রথম মামলায় দেখা যাচ্ছে যে যখন কাস্টডি বা মেইনটেনেন্সের কোনো ইস্যু, তখন আদালত বলছেন যে এই ধরনের মামলা ফ্যামিলি কোর্টকে বোধহয় 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, এ ধরনের একটা দিক নির্দেশনা। এখন এটা খুবই কমন এবং এই নির্দেশনা ঠিক পার্লামেন্টের প্রতি নয়, এটা লোয়ার কোর্টের প্রতি। কিন্তু এই একই মামলাতেই আদালতের পাশাপাশি এটাও বলেছেন যে এই ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স 1985 এখানে যে জরিমানার বিধান আছে আদালত অবমাননার জন্য বা অন্যান্য কোনো একটা বিষয়ে, সেটা অতি অল্প এবং এটা পুনর্বিবেচনার দাবি রাখে যে আদৌ এই জরিমানাটা যথেষ্ট কিনা। আমি বলবো এটা এক ধরনের আইন প্রণয়নের জন্য সুপারিশ। এখন কেউ এটাকে অবিটার দিকটা বলতে পারেন, কোনটা অবিটার দিকটা কোনটা রেশিও ডিসিডেন্ডি আমরা তাত্ত্বিকভাবে এটাকে খুব সরলভাবে দেখি। অনেক সময় যদি আমরা জাজমেন্ট পড়ি একটু নির্ধারণ করা কষ্টকর হয়ে দাঁড়ায় যে এটা কি অবিটার দিকটা নাকি এটা রেশিও ডিসিডেন্ডি। আমি এটাকে অ্যাটলিস্ট যদি অবিটার দিকটা হিসেবেও দেখি, তবু আমি বলবো এটা এক ধরনের ল মেকিং এর জন্য বা ল রিফর্মের জন্য এক ধরনের সুপারিশ। এটা ল মেকিং নয়, তারা বলছেন না যে এটাই হবে, তারা বলছেন যে এটা হতে পারে, এটা চিন্তা করার অবকাশ আছে। তানজিন বৃষ্টি আরো একটু ভিন্ন ধরনের প্রবণতা। এখানে একজন বাংলাদেশি দ্বৈত নাগরিক এবং তার মা, তারা বোধ করি ইতিহাদ এয়ারলাইন্স একটা ফ্লাইটে তারা কানাডা যাচ্ছিলেন এবং সেখানে তারা দুবার সম্ভবত ইউএই কোন একটা এয়ারপোর্টে তাদের কিছু সমস্যা হয় এবং এই সমস্যার জন্য ইতিহাদ এয়ারলাইন্সের যে কর্মকর্তা তাদের ত্রুটি ছিল, তারা তাদের পাসপোর্টে যেভাবে স্ট্যাম্প দেওয়ার কথা বা এরকম কোনো একটা ইস্যু সেটা তারা ঠিকভাবে করেননি এবং তারা তারপর বাংলাদেশে এসে ইতিহাদ এয়ারলাইন্সের বিরুদ্ধে, এবং অবশ্যই শুধু এয়ারলাইন্সের বিরুদ্ধে ধরনের একটা মামলা মেনটেনেবল হতো না, সুতরাং তারা আমাদের সরকারি কর্তৃপক্ষকেও পক্ষ করে তারা রিট করেছেন এবং রিটে একটা পর্যায়ে অবজারভেশন আসছে যে আইকাও এর একটা প্রবণতা যা উল্লেখ করছেন যে আইকাও ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, তারা যখন কোনো কনভেনশন প্রণয়ন করে বা তাদের যে নীতিমালা, সেগুলো সাধারণত এয়ারলাইন্সের জন্য সুবিধাজনক, এগুলো যথেষ্ট পরিমাণে কনজিউমার ফ্রেন্ডলি বা ট্রাভেলার ফ্রেন্ডলি নয়। এখন এবং এখানে মাননীয় বিচারক উনি হচ্ছে এই জাজমেন্টটা আইকাওকে পাঠানোর জন্য বলেছেন এবং উনি বলেছেন যে ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে এক ধরনের এখানে রিফর্মের প্রয়োজন, এই ব্যাপারে লক্ষ্য করা প্রয়োজন। সুতরাং এইটাও আমি ঠিক ল মেকিং বলবো না, আমি এটাকে এক ধরনের ল মেকিং এর জন্য সুপারিশ হিসেবে দেখতে চাই। সুতরাং আরো অনেকভাবে এই প্রবণতাকে কেউ বিশ্লেষণ করতে পারেন। আমার সীমিত গবেষণায় আমি বিষয়টিকে এভাবে দেখেছি আমার আলোচনার সুবিধার্থে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি বাংলাদেশের 4টা প্রবণতার কথা বলছিলেন, তো আমরা যদি এখন এই প্রবণতাটাকে বাংলাদেশে নাকি অন্য কোথাও
এই প্রবণতা, এই ধরনের প্রবণতা আছে, একটু যদি তুলনামূলক আলোচনা করা যায় তাহলে বুঝতে সুবিধা হয় যে এটা কি বাংলাদেশের প্রবণতা কিনা। তো যদি তুলনামূলক একটু আলোচনা করতেন। আমি জানি না আমার উত্তর কতটা প্রাসঙ্গিক হবে, সুতরাং আমি এই প্রশ্নে খুব একটা তেমন কিছু বলার চেষ্টা করব না, কারণ তুলনামূলক যদি আলোচনা করতে যাই তাহলে আমাকে সাংবিধানিক আইনের মূল ধারার সাথে এবং তুলনামূলক আইনের সাথে খুব বেশি ফ্যামিলিয়ার থাকতে হবে, যে ফ্যামিলিয়ারিটি আমি দাবি করি না। তবে আমি শুধু বোধহয় ভারতের সাথে একটু সামান্য কোনো নির্দিষ্ট মামলা উল্লেখ না করে বোধহয় বলতে পারি। যতটুকু আমি জানি যে ভারতীয় সুপ্রিম কোর্ট রাইট টু লাইফের ক্ষেত্রে, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু যুগান্তকারী এবং অনেকের মতে প্রোগ্রেসিভ, অনেকের মতে ইন্ট্রুসিভ, এটা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপরে, তারা বিভিন্ন সময়ে ল মেকিংয়ের জন্য অনেক সুপারিশ করেছেন। সুতরাং আমাদের কোর্টে এটা খুব দৃঢ় মাত্রায় হয়েছে, আমরা অন্যদের থেকে অনেক আলাদা নই এটা বলার মতো আমার কোনো যথেষ্ট পরিমাণ পড়াশোনা নেই। তবে অন্তত এইটুকু বলতে পারি যে আমরা যেহেতু প্রায় ভারত বা পাকিস্তান বা ইংল্যান্ড বা আমাদের কমনওয়েলথের আশেপাশের অনেক দেশের রেফারেন্স দিই, ভারতে অন্তত এই প্রবণতা কম বেশি আছে এটুকু বলতে পারি। কিন্তু যদি আমাকে কোনো মামলার আলোকে বলতে হয় সেটা হয়তো এই মুহূর্তে আমার জন্য বলা সম্ভব হবে না। আমরা সবাই জানি জাস্টিস ভাগাবতী বা আরও অনেকেই আছেন যারা বেশ অনেকেই বলে থাকেন যে মেভারিক বা অনেক রেভলিউশনারি জাজমেন্ট দিয়েছেন। এটা কতটুকু কোনো প্রবণতা হিসেবে আমি দাবি করতে পারবো কোন কোন মামলায় হয়েছে, এটা বলা অবশ্য আমার পক্ষে দুরূহ। ধন্যবাদ। এর পরের প্রশ্ন হচ্ছে, জাস্টিস কার্ডোজো জুডিশিয়াল ল মেকিং এর প্রয়োজনীয়তা এবং এর একটা সীমা টেনে দিয়েছেন। এ বিষয়ে কার্ডোজো কি নির্দেশনা দিয়েছেন তা নিয়ে একটু আলোচনা করুন। কার্ডোজোকে নিয়ে অনেক রকম ব্যাখ্যা অনেকে দিয়েছেন। আমি কার্ডোজোকে দেখি যে উনি একদিকে টেক্সটের ব্যাখ্যা যেমন দিয়েছেন, উনি যেমন টেক্সচুয়ালিজমের সাথে হয়তো ওনাকে আপনি লিঙ্ক করতে পারবেন, আবার উনি অ্যান্টি ফর্মালিস্ট ব্যাখ্যাও দিয়েছেন। সুতরাং উনি একদিকে বলার চেষ্টা করেছেন যে, যেমন আমি যদি ওনার একটা মামলার উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করি, যে প্রথমে বলে নিয়েছেন, সরি এটা মামলার কথা নয়, উনি কোনো একটা ওনার গ্রন্থে কথাটি উনি বলেছেন যে উই মে ট্রাই টু সি থিংস অ্যাজ অবজেক্টিভলি অ্যাজ উই প্লিজ, nonetheless we can never see them with any eyes except our own. সুতরাং আমরা বলতে পারি যে আমরা কোনো কিছু অবজেক্টিভলি দেখছি, আমরা ব্যক্তির সাথে সম্পর্ক শূন্যভাবে দেখছি, সার্বজনীনভাবে দেখছি, কিন্তু সহজাতভাবেই আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা, আমাদের জাস্টিস সম্বন্ধে চিন্তা, আমাদের আইনের পারপাস নিয়ে ধারণা, আমাদের আইন শিক্ষা, তার একটা প্রতিফলন আমাদের জাজমেন্টে থাকবে। সুতরাং আমি যদি কার্ডোজোকে বা তার বর্ণাঢ্য আইনের ক্যারিয়ারকে যদি সামারাইজ করতে চাই, তাহলে আমি বলবো একই সাথে উনি যেমন ক্ষেত্র বিশেষ, যেমন উনি আরেকটা জাজমেন্টে বলেছেন যে স্টেজ কোচের সময়ের প্রেসিডেন্ট দিয়ে বর্তমান সময় চলতে পারে না। তার মানে উনি বোঝাতে চেয়েছেন যে যখন জাজ মনে করবেন যে কোনো প্রেসিডেন্ট সময়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সমকালীন ভাবনার সাথে সঙ্গতিপূর্ণ নয়, প্রয়োজনে সেই পূর্বের প্রেসিডেন্ট এর বাইরেও আদালত চিন্তা করতে পারেন। আবার উনি কিন্তু বলেছেন যে কোনো ব্যক্তির সৌন্দর্যের চিন্তা বা গুড বা ব্যাডের চিন্তা, সেইটাই জাজমেন্ট প্রতিফলিত হওয়া উচিত না। তার মানে টেক্সটের প্রতিও বিশ্বস্ত থাকতে হবে। সুতরাং আমার মনে হয় কার্ডোজোকে ঠিক কোনো একটা বৃত্তে বন্দি করাটা কঠিন হবে। আমি এভাবে এই বিষয়টি দেখতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই কার্ডোজো একটা কথা বলেছিলেন, এর প্রসঙ্গে এই কথাটা আপনি আপনার লেখায় উল্লেখ করেছেন যে the line between the law and interpreting it is theoretically somewhat delineated, but in practice it can be a highly debated matter. So এই কথাটা যদি একটু ব্যাখ্যা করতেন, কারণ এই বর্তমান টপিকটা বুঝতে গেলে এই টপিকটা প্রাসঙ্গিক বলে, এই কথাটা প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক বলে মনে হয়। ধন্যবাদ। দেখুন, আমি মনে হয় শুরুতে কোনো একটা আপনার প্রশ্নের উত্তরে যেমনটা বলার চেষ্টা করছিলাম
যে আপনি কখনোই কোনো লেজিসলেচারের পক্ষে বা কোনো ড্রাফটসম্যানের পক্ষে সব সিচুয়েশনের জন্য আইন প্রণয়ন করা সম্ভব না। আমি আমার একটা লেখায় লর্ড ডেনিংকে উদ্ধৃতি দিয়ে বলেছিলাম যে ইভিনিং বা সন্ধ্যা এই শব্দটা অর্থ কি, এটা কি ঠিক সূর্যাস্তের পর নাকি এটা গোধূলি, সে যদি গোধূলিও বলি সেই গোধূলিটা কখন, এটা কি যখন পুরা সূর্য ডুবে ডুবে যাচ্ছে বা ডুবে যাওয়ার পরের আধা ঘন্টা, ডুবে যাওয়ার সময় আকাশে লাল দেখা যাওয়ার সময় যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে কি হবে। সুতরাং শব্দ অনেক ক্ষেত্রে খুব স্পষ্ট মনে হতে পারে কিন্তু শব্দের ব্যাখ্যা সবসময় স্পষ্ট না। আন্দ্রিয়া বিয়াঙ্কি, প্রফেসর বিয়াঙ্কি তার এক লেখায় একটা আমেরিকান মামলার উদাহরণ দিয়েছেন যে কোনো একটা উইলে বলা হয়েছিল যে এটা মাকে দেওয়া হোক বা মাকে দেওয়া হলো। এখন স্বাভাবিকভাবে যদি আমরা মা শব্দের ব্যাখ্যা দেই, কোনোভাবেই মার অর্থ স্ত্রী হওয়ার কথা না, কিন্তু ওই মামলায় আদালত সিদ্ধান্তে এসেছেন যে এই উইলে মারকে যে রেফারেন্স দেওয়া হয়েছে সেটা ভদ্রলোকের স্ত্রী, অর্থাৎ যিনি উইল করেছেন তার স্ত্রীকে এখানে মা হিসেবে রেফার করা হয়েছে। আপাত দৃষ্টিতে খুব অ্যাবসার্ড মনে হতে পারে যে কিভাবে একটা উইলে মার অর্থ হতে পারে নিজের স্ত্রী। না, দেখা যাচ্ছে যে ওই মামলার যে কনটেক্সট, সেই কনটেক্সটে সবাই বুঝতে পারছিলেন, অর্থাৎ যারা স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ, যেখানে মারটা কাকে রেফার করা হয়েছে। আমি যদি আমার স্ত্রী সম্বন্ধে আমার ছেলেকে সম্বোধন করি তাহলে মাও স্ত্রী হতে পারেন। সুতরাং শব্দ সবসময় একইভাবে বা কোহেরেন্টলি বা সবার কাছে গ্রহণযোগ্যভাবে একই অর্থ প্রকাশ নাও করতে পারে। এবং নিঃসন্দেহে আমরা সবাই, যেমনটা আমি বলেছি, কম বেশি বোধহয় স্বীকার করি যে প্রতিটা সিচুয়েশনের জন্য আইন প্রণয়ন করা সম্ভব না। এবং বিশেষ করে সাংবিধানিক আদালতে যে বিষয়গুলো যাওয়ার কথা ল রিভিউ, জুডিশিয়াল রিভিউয়ের ক্ষেত্রে, সেগুলো অনেক ক্ষেত্রে ভ্যালুর সাথে সম্পর্কিত হওয়ার কথা, মানুষের চিন্তা চেতনার সাথে সম্পর্কিত হওয়ার কথা। এখানে অনেক সময় কোনটা জাস্ট কোনটা আনজাস্ট এটা ভ্যালুর প্রশ্ন জড়িত থাকতে পারে, বা এমন একটা সিচুয়েশন আদালতকে ডিল করতে হতে পারে যেই সিচুয়েশনের জন্য কোনটা প্রযোজ্য আইন সেটা নিয়ে দ্বিমত করার সুযোগ থাকতে পারে। সুতরাং আইনের ব্যাখ্যা দেওয়া মাধ্যমে আইন তৈরি হতে পারে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং আমার মনে হয় আমরা কম বেশি যারা আইনের ছাত্র সবাই হয়তো এই বিষয়ে মোটামুটি একমত হব। যেমন আমার ছেলে আমাকে প্রায় বিপদে ফেলতো যে বাবা আফটারনুন মানে কি, বা আসর কখনো কেন 4:15টায় পড়তে হবে, কেন কখনো 6:30 বা 6:45টাতেও পড়া যাবে। এখন যদি কোনো আইনে থাকে যে বিকালবেলা এই কাজটা করলে সেটা অপরাধ হবে, তাহলে অবশ্যই বিচারক এবং হয়তোবা ড্রাফটসম্যান কখনো ওইটার ব্যাখ্যা নাও দিতে পারেন যে বিকালের অর্থ কি। নিঃসন্দেহে তখন এটা আদালতের দায়িত্ব যে বিকাল শব্দের অর্থ কি সেটা অ্যাসেস করা, কারণ ওই বিকাল শব্দের অর্থের উপরে কোনো মানুষের স্বাধীনতা, কোনো মানুষের কোনো অধিকার নির্ভর করবে। সুতরাং এ নিয়ে কোনো দ্বিমত নেই যে এই ধরনের ইন্টারপ্রিটেশন অপরিহার্য, এবং আদালত বিভিন্ন টুল ফলো করে বিভিন্ন, সেটা হতে পারে টেক্সটের কোনো ব্যাখ্যা, হতে পারে অন্য কোনো আইনের সাথে রিলেট করা কোনো ব্যাখ্যা, হতে পারে কোনো লেজিসলেটিভ ইন্টেন্টকে দেখা, হতে পারে পারপাসকে দেখা, কিন্তু কোনো না কোনোভাবে আদালতকে অবশ্যই ওই শব্দের ব্যাখ্যা দিতে হবে। আদালতের দায়িত্ব হচ্ছে কোনো বিরোধমূলক বিষয়ে নিষ্পত্তি করা। সুতরাং আদালত এখানে বলতে পারে না যে পার্লামেন্ট যেহেতু বিকাল শব্দের অর্থ বলে নাই তাহলে আমরা এই মামলায় কোনো রায় দিব না। সুতরাং এটি নিয়ে কোনো দ্বিমত নাই যে এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আদালতকে একটা সিদ্ধান্ত দিতে হবে, এবং এই সিদ্ধান্তের ফলে যে নতুন নীতি আসবে, যে নতুন নিয়ম আসবে, যে নতুন ব্যাখ্যা আসবে, সেটা এক ধরনের আইন প্রণয়ন হতে পারে। এবং এইটা যে অপরিহার্য বা কাঙ্ক্ষিত সে নিয়ে আমার মনে হয় দ্বিমত করার তেমন কোনো অবকাশ নেই। অন্তত আমি এ ব্যাপারে পুরোপুরি একমত যে এটি প্রয়োজনীয় এবং এটি অপরিহার্য, বিচার বিভাগের দায়িত্বের মধ্যেই এটি পড়ে। ধন্যবাদ। আপনি যে ইভিনিং কথাটা, যে লর্ড ডেনিং এর উদাহরণ দিয়ে ইভিনিং কথার ব্যাখ্যাটা নিয়ে বললেন, সেটা আপনার এই জাজেস অ্যাজ লেজিসলেটরস যেটা পুরস্কার প্রাপ্ত প্রবন্ধ সেটাতেই আছে। এটা আমার কাছে ছিল, আজকে আমি অনেকদিন পর খুঁজে পেলাম, এটা আমি পড়েছিলাম এবং নোট করেও রেখেছিলাম। যাই হোক, প্রসঙ্গটা এনেছেন, ধন্যবাদ।
এর পরের প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার ওই লেখাটাতে প্রকাশিতব্য লেখাতে বলেছেন যে সুপ্রিম কোর্টের একজন বিচারকের দোহাই দিয়ে বলেছেন যে বিচারকরা হবেন বেসবল আম্পায়ার, কিন্তু আমরা সম্প্রতি আমেরিকাতে দেখছি যে এবং যে রো ভার্সেস ওয়েড ওভারটার্ন হলো এবং সেটার কারণ কি বর্তমানে রিপাবলিকান জাজেস যারা রিপাবলিকান পার্টি দ্বারা মনোনীত হয়েছে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের সংখ্যা এখন বেশি এবং আমরা যখন দেখি যে বিচারকদের নিয়োগের ক্ষেত্রেও বিভিন্ন আইডিওলজি কাজ করে যে রিপাবলিকানরা এক বিশেষ নীতি প্রিন্সিপাল ধারণকারী বিচারকদের নিয়োগ দেন, ডেমোক্রেটরা ভিন্ন ধরনের মানে নিয়োগ দেন। এক্ষেত্রে আম্পায়ারদের নিরপেক্ষ হওয়াটা কতখানি সম্ভব বা আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা কি? ধন্যবাদ। প্রথমে বিনয়ের সাথে বলতে চাই, আপনি যেভাবে আমার বাক্যটাকে ব্যাখ্যা করছেন আমার মনে হয় আমি আমার বাক্যটাকে ঠিক ওভাবে ব্যবহার করিনি। শাব্দিকভাবে আপনার কথা পুরোপুরি সঠিক, আপনি আমাকে পুরোপুরি সঠিকভাবে কোট করেছেন, কিন্তু আমার কনটেক্সট যদি খেয়াল করেন তাহলে আমি অনেকটা এটা আমি বোঝানোর চেষ্টা করেছি, যদি না পেরে থাকি সেটা আমার ভাষা ব্যবহারের ব্যর্থতা, যে এটা আইরনি এবং এটা এটা কখন উনি বলছেন যখন কিনা ওনার সিনেট হিয়ারিং চলছে। সুতরাং আমরা সবাই জানি যে সিনেট হিয়ারিং খুবই রাজনৈতিক একটা প্রক্রিয়া। সুতরাং আমি কোনোভাবেই এটা বিশ্বাস করি না বা আমি এটা বলবো না যে জাজের কাজ শুধুমাত্র বেসবল আম্পায়ারের মতো, বা এখনকার যুগে যেহেতু আমি বেসবল খেলা ভালো বুঝি না, আমি যদি ক্রিকেটের সাথে কন্টেক্সচুয়ালাইজ করতে চাই বা কম্পেয়ার করতে চাই, ধরেন থার্ড আম্পায়ারের ডিসিশন আসলে খুব সহজ মনে হতে পারে যে আপনি দেখছেন যে একটা জিনিস 10 বার 20 বার স্লো মোশনে দেখছেন, অর্থাৎ আপনার ডিসক্রিপশনের স্কোপ এখানে খুবই কম। হয়তো আমি জানি না কোনো সংখ্যা দিয়ে হয়তো বলা সম্ভব না, বাট খুব কম ক্ষেত্রেই আপনার ডিসক্রিপশন প্রয়োগ করার প্রয়োজন হবে। আপনি জানেন যে অন দ্য লাইন হলে সেটা স্টাম্পড আউট না, সুতরাং এটা অন দ্য লাইন, সুতরাং এটা অন দ্য লাইন হলে স্টাম্প, সুতরাং আপনি অন দ্য লাইন হলে স্টাম্প দিবেন। লাইনের থেকে যদি একটু ব্যাটসম্যানের পা ভিতরে থাকে তাহলে আপনি আউট দিবেন না। এটা কখনোই আমার মতামত নয়। সিনেট হিয়ারিং খুব ব্রুটাল একটা প্রসেস হতে পারে। জাস্টিস সোনিয়া সোটোমায়ারের কথা যদি আমি ঠিকভাবে আমার মনে থাকে, উনি কোনো এক সাক্ষাৎকার বা কোনো মামলায় উনি বলেছিলেন যে একজন ল্যাটিনো হিসেবে ওনার আইনের প্রতি দৃষ্টিভঙ্গি, ওনার জীবন দর্শন সেটা একটু অন্যরকম। এই কথার জন্য কিন্তু তাকে অনেকভাবে গ্রিল করা হয়েছে। সুতরাং আমেরিকান সিনেটের এই খুব একটা আমি বলবো ড্রামাটিক একটা এনভায়রনমেন্ট, খুব পলিটিসাইজড একটা এনভায়রনমেন্ট, সেখানে উনি নিজের রোলটাকে হালকা করার জন্য, উনি নিজেকে ডিপলিটিসাইজ করার জন্য আমার বিশ্বাস উনি এই কথাটা বলেছেন। সুতরাং আমি কোনোভাবেই এটা বলবো না যে যাদের রোল শুধু বেসবল আম্পায়ারের মতো। নিঃসন্দেহে যাদের রোল তার থেকে অনেক বেশি, বিশেষ করে আমি বলবো সাংবিধানিক আদালতের ক্ষেত্রে এটা অনেক বেশি। দ্বিতীয়ত, যদি আপনি আমেরিকান বিচার বিভাগের নিরপেক্ষতা বা রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষতার কথা বলেন, সেখানে উত্তর দেওয়াটা আমার জন্য হয়তো কিছুটা অসমীচীন হবে, কারণ আমেরিকান ফেডারেলিজম সম্বন্ধে আমার জ্ঞান খুবই সীমিত, নাই বলেই চলে। যেহেতু আমরা আজকাল এমন একটা সময় আছি যেখানে আমরা প্রায় তুলনামূলক ভাবে আইন বিশ্লেষণ করার চেষ্টা করি, আমরা ইংল্যান্ডের বা আমেরিকার ফেডারেল আদালতের সিদ্ধান্ত পড়ি, আমরা আমাদের নিজেদের লেখায় উদ্ধৃত করি। সেহেতু কিছু সামান্য ধারণা থেকে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আমি বলবো যে যেটা আমি প্রায় আমার আন্তর্জাতিক আইনের ক্লাসে আমার ছাত্রদেরকে বলি, যে যদি, এবং এটা আমার কথা শুধু না, এটা আই থিঙ্ক লুইস হ্যাঙ্কিনের কথা, যে আমাকে যদি কোনো কুকুর কামড়ায় এটা কোনো খবর না, আমি যদি কোনো কুকুরকে কামড়াই তাহলে এটা খবর। তার মানে আমার পয়েন্ট হচ্ছে যে জাজরা খুব কম ক্ষেত্রেই এই ধরনের পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে তাদের যাওয়ার প্রয়োজন হয় বা তারা যান, এই জন্যই এটা বড় নিউজ। গোর ভার্সেস, আমি উদ্ধৃতিটা দিতে পারছি না, আমরা সবাই জানি যে জর্জ ডব্লিউ বুশ এবং অ্যাল গোরের যখন নির্বাচন নিয়ে যখন মামলা হলো, নিঃসন্দেহে এটা একটা পলিটিক্যাল ইস্যু বটে, কিন্তু আপনি যদি অন্যভাবে বিচার করেন, বা আমাদের এখানেও যখন কোনো মামলার কোনো সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক পক্ষের কোনো অস্তিত্বের প্রশ্ন জড়িত থাকে, তাদের কোনো বড় কোনো বিজয়ের প্রশ্ন থাকে, তখন আমার কাছে মনে হয় বিচারকদের টাস্কটা খুব আনএনভায়াবল একটা টাস্ক।
তারা ধরুন আপনার সামনে এমন একটা বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে যেখানে আপনি যাই সিদ্ধান্ত দেন না কেন কোনো বৃহৎ রাজনৈতিক দল আপনার সিদ্ধান্তের সমালোচনা করবে। তাহলে আপনি যতই আনবায়াসড সিদ্ধান্ত দেন, আপনার সিদ্ধান্ত যতই আইন ভিত্তিক হোক, পূর্বের নজির ভিত্তিক হোক, টেক্সচুয়ালি খুব রিচ হোক, আপনি যাই বলুন না কেন আপনার কিছু সমালোচনা হবে। সুতরাং আমার কাছে মনে হয়, যেমন আমি যদি কিথ যে বাইবি একজন আমেরিকান অধ্যাপক, উনি তার বই লিখেছেন যে অল জাজেস আর পলিটিক্যাল এক্সেপ্ট ওয়েন দে আর নট। তার মানে আমি ওনার লেখাকে যেভাবে পড়ি যে খুব কম ক্ষেত্রেই এই ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন তাদের জাজমেন্টে হতে পারে। তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের থাকে বা থাকার কথা, কিন্তু যারা যখন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, কখনো কখনো আপনি হয়তো রিপাবলিকান নমিনেটেড জাজমেন্টের মধ্যে এমন পজিশন পাবেন যেটা রিপাবলিকান পলিটিক্যাল পার্টির সাথে অ্যালাইন করে, বা ডেমোক্রেটদের ক্ষেত্রে একই কথা হতে পারে। কিন্তু তারা যে পলিটিক্যাল অ্যাক্টর নন, এটা অনেক ক্ষেত্রেই তারা কিন্তু তাদের জাজমেন্টে সুস্পষ্টভাবে যদি আমরা পর্যালোচনা করি সেটা বোধহয় পাওয়া যাবে। এখন কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এমন সিদ্ধান্ত তারা দিতেই পারেন যে যেই রাজনৈতিক দলের সময়ে তারা আমেরিকান সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছেন এটি তার পক্ষে যাবে। এখন এটা আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে দেখতে পারি। আমরা হাইপোথেটিক্যালি বলতে পারি যে তিনি এক্স বা ওয়াই দলের পক্ষে বা তাদের মতবাদের পক্ষে রায় দিয়েছেন, কিন্তু আমার মনে হয় না যে এটাকে এইভাবে দেখাটা খুব সমীচীন বা সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা কোনো দৃঢ় যুক্তি ছাড়া এই ধরনের কোনো ঢালাও কোনো লেবেল করাটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আমার এখানে আলোচনা খুব তথ্যভিত্তিক নাও হতে পারে, কারণ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আমেরিকান সুপ্রিম কোর্টের জুরিসপ্রুডেন্স সম্বন্ধে খুব ভালো ধারণা থাকার কথা, যেটা সঙ্গত কারণে আমার খুব একটা নেই। কিন্তু আমার পপুলার ডিসকোর্স থেকে যেটা মনে হয় বা সামান্য যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো আমার একটু পড়াশোনা আছে, তা থেকে আমার মনে হয় যে এই বিষয়টা যতটা না বাস্তব ঘটে তার থেকে হয়তো অনেক বেশি ওভারব্লোন ভাবে এটা প্রেজেন্টেড হয়। কারণ আপনি যদি খুব ড্রাই একটা আইনের বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়, এটা তো ওয়াশিংটন পোস্টের হেডলাইন হবে না, এটা নিয়ে ওয়াশিংটন পোস্টের কমেন্টারি হবে না। কিন্তু যদি এটা রো ভার্সাস ওয়েডের মতো কোনো কেস হয়, তখন স্বাভাবিকভাবেই এটা পত্রিকার প্রধান নিউজ হবে, এটা নিয়ে ডেমনস্ট্রেশন হবে, এবং তার ফলে হয়তো একটা ধারণা তৈরি হতে পারে যেটা হয়তো বা বাস্তবতার নিরিখে খুব একটা সত্য নয়। ধন্যবাদ। পরের প্রশ্ন, আপনি যেটা বলছেন, আপনি নিজেও বিচারকদের এই একটা ডিলেমার কথা বলেছিলেন যে বিচারকদেরকে দায়িত্ব হচ্ছে জাস্টিস ডেলিভারি করা, আবার তারা এমন ওভারস্টেপ করবে না, অর্থাৎ তারা সীমার মধ্যে থেকে তাদেরকে ন্যায় বিচার করতে হবে। তো এই ডিলেমাটা আপনি স্বীকার করেছেন, এবং আপনি বলেছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে যখন বিভিন্ন শব্দের ব্যাখ্যা দিতে হয় সেক্ষেত্রে বিচারকদের নানা ধরনের প্রিন্সিপাল, ডক্ট্রিনস, সেগুলো হয়তো তারা উদ্ভাবন করতে পারে। এটা হয়, এটা আপনি স্বীকার করেছেন। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিটলি যদি কোনো আইনই না পাওয়া যায়, যেমন এরকম একটা মামলা রিক্স ভার্সেস পালমা, সে এটার উদাহরণ দিয়ে রোনাল্ড জকিন এচেলে হার্টের যে তত্ত্ব সফট পজিটিভিজম সেটাকে মোকাবেলা করতে চেয়েছেন। তো আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? যখন কোনো মানে আইনি শূন্যতা থাকবে তখন বিচারকদের কাজ কি হবে? ধন্যবাদ। আইন শূন্যতা বিষয়টাকে আমরা অনেক সময় বোধহয় ক্ষেত্র বিশেষে একটু, আমার ব্যক্তিগত মতামত যদি বলতে চাই, একটু বাড়িয়ে বলি। এবং এই ক্ষেত্রে আমি ডরকিন বা হার্ট কোনো দিকেই খুব একটা যাওয়ার চেষ্টা করব না, কারণ আইনি তত্ত্বের ব্যাপারে আমি প্রায় নিরক্ষর বলা যায়, এর ব্যাপারে আমার পড়াশোনা অনেক সীমিত। আমি হার্টের এটাকে যদি এক দুই লাইনে সামারাইজ করি, তাহলে হার্ট থিওরি আমার সামান্য জ্ঞানে যেটা বলে যে হার্ট বলতে চাচ্ছেন যে যদি কোনো পেনাম্ব্রা টাইপের বিষয় থাকে যেখানে আইনে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাওয়া যায় না, তখন বিচারক আইন প্রণয়ন করেন। অন্যদিকে ডরকিনের যে আইডিয়া, আমি যদি এটাকে সরলভাবে আমার সামান্য জ্ঞান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, উনি বলতে চাচ্ছেন যে না, এমন কোনো আলাদা করে কোনো ল মেকিং এর ব্যাপার নাই, জাজদের কাজই হচ্ছে ইন্টারপ্রেট করা, ইন্টারপ্রেটিজম। এবং তারা ওনার থিওরি যে বিচারক বিভিন্ন প্রিন্সিপাল অ্যাপ্লাই করবেন, উনি শুধু রুল অ্যাপ্লাই করেন না।
এখন আমি এই দুই মহান তাত্ত্বিকের কোনো দিকে লিন করে বলা আমার জন্য সমীচীন হবে না, কারণ তাদের তত্ত্বের সাথে আমি অতটা ডিপলি এনগেজ বা ফ্যামিলিয়ার নই। আমার লেখালেখি যদি লক্ষ্য করেন সেখানে আইনের তত্ত্বের সাথে, অন্তত এই সংবিধান বিষয়ে যে 2-3টা লেখা আমি লিখেছি সেখানে তাদের সাথে খুব একটা এনগেজমেন্ট নাই। আমি বর্তমানে যে প্রবণতা আমার চোখে ধরা পড়ে, আমি একজন শিক্ষক হিসেবে যেটা প্রায় ফিল করি যে আমরা শিক্ষকরা অনেক ক্ষেত্রে, আমি বাংলাদেশের কথা বলছি, আমি সরলীকরণ করে পুরো বিশ্বের প্রবণতা অবশ্যই বলতে পারবো না, যে আমরা সময় খুব বেশি আর্টিকেল বা সেকেন্ডারি লিটারেচার বেসড লেখা লিখি বা সার্ভে করি। আমাদের জাজমেন্টের সাথে এনগেজমেন্ট অনেক ক্ষেত্রে একটু কম। ইদানিংকালে যদিও আমাদের অনেক তরুণ শিক্ষকরা অনেক বেশি অ্যাক্টিভলি আমি বলবো জাজমেন্টের সাথে এনগেজ করছেন, তারা অনেক জাজমেন্টের আলোকে লেখা লিখছেন। আমার মনে হয় যে আমরা জাজমেন্ট যদি লক্ষ্য করি তাহলে জাজ কিন্তু কখনো বলছেন না যে আমি ল মেক করছি, বা জাজ বলছেন না যে আমি এখানে ল নাই তাই আমি ল তৈরি করতে বাধ্য। জাজ বরঞ্চ কোনো না কোনোভাবে, সেটা হতে পারে উনি লেজিসলেটিভ ইন্টেন্ট দেখছেন, হতে পারে উনি যদি এটা কনস্টিটিউশনাল কোনো ব্যাখ্যা হয়, উনি যা ফ্রেমার্সরা কি বলেছেন, সংবিধান যারা প্রণয়নকর্তা তাদের দৃষ্টিভঙ্গি কি ছিল তার আলোকে উনি দেখছেন। সো কোনো না কোনোভাবে জাস্ট কোনো টুল অ্যাপ্লাই করছেন। সুতরাং এখানে একটা তত্ত্ব হচ্ছে আইন প্রণয়ন করা বা জাজমেন্ট আইন প্রণয়ন করাকে সমর্থন করে, অন্য পক্ষ করে না, এরকম কোনো পজিশন নেওয়া যায় কিনা আমি নিশ্চিত নই। যদি এই তত্ত্বগুলোর কথা বলি, আমি মনে করি আপনি যদি জাজের রায়ের সাথে তত্ত্বগুলোকে মিলান তাহলে দুইটা তত্ত্বই কোনো না কোনোভাবে যা বাস্তবে ঘটে তাকে ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত। সেটা আমার সাধারণ ধারণা। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি ব্যাখ্যা সংক্রান্ত আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, আপনি কিছুটা টাচ করেছেন যে যেমন আমরা জানি যে মোটা দাগে দুটা স্কুলের কথা, যে একটা হচ্ছে অরিজিনালিজম আর একটা হচ্ছে লিভিং ট্রি। অরিজিনালিজম যেটার কথা আপনি ইঙ্গিত করছিলেন যে যারা আমাদের ফাউন্ডিং ফাদার্স যারা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কনস্টিটিউশন রচনা করলেন তাদের কি ইন্টেনশন ছিল। এখন আবার কেউ বলতে পারে যে এখন তো আমরা একটা নতুন সময় এসেছি, নতুন প্রয়োজনীয়তা, সেই অনুযায়ী আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এটাকে লিভিং ট্রি বললাম। যেমন আমাদের বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, যদিও আমি এটা নিয়ে প্রচন্ড ক্রিটিসিজম আমার আছে এবং এটা আমি একটা পর্বে আমার এক বক্তাকে প্রশ্নও করেছিলাম। তো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই আমাদের, আমি আবার প্রোগ্রেসিভ ইয়াটা দেখি, যেমন রাইট টু লাইফ যে এক্সপ্যান্ড করছে ব্যাখ্যাটা, এর ফলে আমাদের উপকারী হচ্ছে। তো আপনি কি একটু আরেকটু ইয়া করে বলবেন যে এই যে প্রবণতাগুলো আমরা যে দেখছি, অরিজিনালিজম সবসময় স্টিক করতে চায় যে অরিজিনাল ইন্টেনশনটা কি ছিল, এটাকে তারা ডেমোক্রেটিক মনে করে। এবং আপনার তত্ত্বে আমার কাছে মনে হলো এই আগের যে লেখাটা যে জাজেস অ্যাজ লেজিসলেটরস, সেখানে আপনি সম্ভবত এই ডেমোক্রেটিক ভ্যালুস গুলোকে আপহোল্ড করতে চেয়েছেন। এবং যেহেতু প্রতিষ্ঠান হিসেবে লেজিসলেচার, দ্যাট মিনস পার্লামেন্ট বা আইনসভা, যেহেতু আমরা বাংলায় যেটাকে বলি সংসদ, যেহেতু এটাকে আমরা জনগণ নির্বাচন করে, সরাসরি এদেরই আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানে, সুতরাং আপনি এটাকেই এর তৈরি করা আইনটাকে আপনি ডেমোক্রেটিক মনে করেন। তো এই যে ব্যাখ্যাগুলো, এক্ষেত্রে কোনটাকে আপনি মনে করছেন যে এই জুডিশিয়াল ল মেকিং এর দিকে প্রবণতা বেশি, এই দুটো স্কুল কথা, বা আপনি যদি আরেকটু বাড়িয়েও বলতে চান সেটা বলতে পারেন। ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে যদি অরিজিনালিজম বা ফর্মালিজম এর কথা বাদ দিই তাহলে অন্য যে আপনি থিওরিগুলোর কথা বলেন কম বেশি সবই হচ্ছে জাজের ডিসকাশনের কথাই বলে, এবং জাজের ডিসকাশন নিয়ে আমার তেমন কোনো দ্বিমত নেই যে তাদের আইন ব্যাখ্যার ডিসকাশন আছে এবং এটা স্বীকৃত। আমার শুধু উদ্বেগের জায়গা হচ্ছে যে আইন প্রণয়নটা এমন হওয়া উচিত না যেন এটা একাডেমিক এক্সারসাইজ হয়, বা আইন প্রণয়নটা এমন হওয়া উচিত না যেন মনে হয় যে পলিসি নির্ধারণ হচ্ছে আদালতে। আরেকটা সমস্যা বোধহয় প্রায়শই বিভিন্ন সময় বিভিন্ন দেশে হয়েছে, আমাদের এখানেও হয়েছে, অনেক ক্ষেত্রে আমরা রাজনৈতিক সমস্যার সমাধান আদালতে খুঁজি, যেটা আমার মনে হয় কোনো দিনই সম্ভবও নয়, বাঞ্ছিতও নয়। তাতে বিচার বিভাগের
নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাতে বিচারক যদি খুব সঠিকভাবেও রায় দেন, যদি এটা খুব আইনসম্মতও হয়, তবুও এটা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ বেশি থাকে। আরেকটা প্রবণতা, আরেকটা উত্তর আমি এভাবে বলতে চাইবো যে অনেক বড় ইস্যু, যেমন আমার মনে হয় না যে অরিজিনালিজম খুব বেশি বাস্তবসম্মত একটা চিন্তা। তাহলে যদি আপনি আমেরিকান কনস্টিটিউশনের কথা বলেন, আমরা হয়তো এখনো মাত্র 50 বছরের ঐতিহ্য বা 51 বছরের ঐতিহ্য, তারা যদি তাদের অরিজিনাল যে সংবিধানের প্রতিটা টেক্সট সেটা যদি ওই ফ্রেমার্সদের কথা অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করেন, তাহলে হয়তো অনেক ক্ষেত্রে বর্তমান আধুনিক আমেরিকার যে ধারণা তার সাথে সেগুলো হয়তো সঙ্গতিপূর্ণ হবে না। কিন্তু যদি খুব মৌলিক কোনো পরিবর্তন করতে হয়, তার জন্য আদৌ কোর্ট শ্রেষ্ঠ জায়গা কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। সেক্ষেত্রে আমার মনে হয় রাজনৈতিক সিদ্ধান্ত বা গণভোট, আমার মনে হয় সেটা আরো অনেক বেশি গণতান্ত্রিক এবং সেটা আরো অনেক বেশি বাস্তবসম্মত। ধন্যবাদ। আপনার এই শেষের কথাটা আমি লুফে নিলাম, যেটা হচ্ছে সংবিধান যেহেতু আমাদের অনুচ্ছেদ 7-এ বলা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, সুতরাং সংবিধান তৈরি, প্রণয়ন বলি বা সংশোধন বলি, সেটা জনগণের সরাসরি সম্পৃক্ততা এটাকে আরো বেশি গণতান্ত্রিক করে বলে আমার মত। সুতরাং আপনার এই মতের সাথে আমি দারুণভাবে একাত্ম ঘোষণা করছি। পরের প্রশ্ন আমাদের, যে কেলসন দাবি করেছেন সংবিধানে কিছু বিমূর্ত ধারণা আছে, এটা ডোনাল্ড ডরকিনেরও কথা। তো কিছু বিমূর্ত ধারণা লিপিবদ্ধ থাকে, এটা ক্রমাগত মূর্ত হতে থাকে, বিভিন্ন প্রথমে সংবিধানের পরে বিভিন্ন আইন, তারপরে বিভিন্ন ডেলিগেটেড লেজিসলেশন, এভাবে এটাকে কন্টিনিউয়াস কংক্রিটাইজেশন বলা হয় ইংরেজিতে, জার্মান ভাষা কি আমি জানি না। এক্ষেত্রে আমলা এবং বিচারক উভয়কেই বিবেচনামূলক ক্ষমতা দিতেই হয়, কারণ এছাড়া সম্ভবই না। কারণ সমস্ত বিষয়, আপনিও বলেছেন যে আইন কিছু জেনারেল মানে বিষয় ডিল করে, কখনো কখনো কোনো পার্টিকুলার সিচুয়েশনে সেই আইনটাকে ব্যাখ্যা করতে গেলে, প্রয়োগ করতে গেলে দেখা যায় পুরোপুরি বিচারক মানে যে ভাবে ভাবা হয়েছিল সেভাবে ভাবলে এটা সমাধান দেওয়া হচ্ছে। আচ্ছা, সুতরাং ডিসকাশনের ক্ষমতা দিতেই হয়। আপনি এই সম্পর্কে আলোচনা করেছেন, আরেকটু যদি আলোচনা করতেন যে ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন, এই ডিসকাশনারি পাওয়ার দেওয়াটাকে আপনি ইতিমধ্যে স্বীকার করেছেন যে ডিসকাশনারি পাওয়ার তো থাকবে, তাহলে ল মেকিং এর তো, যদি আমরা ব্রড সেন্সে ল মেকিং শব্দটাকে ব্যাখ্যা করি, তাহলে তো এই ডিসকাশনারি পাওয়ার খাটিয়ে সেই ল মেকিংও সম্ভব, তাই না? নিঃসন্দেহে সম্ভব, এবং আমি এটা বলতে চাচ্ছিও না যে তারা এটা করতে পারেনি না। আমি বলতে চেয়েছি, যদি আমার লেখাকে আবার আমি উল্লেখ করে বলতে পারি, যে বা আমি যে উদাহরণটা দিয়েছি, যে ধরেন ভূমিকম্প প্রতিরোধ হওয়াটা খুবই জরুরি, বা আমাদের নারী ফুটবলারদের জন্য অনেক ভালো সুযোগ সুবিধা অবকাঠামো দেওয়াটা খুবই প্রয়োজন। কিন্তু এখানে প্রায়োরিটির প্রশ্ন আসে, আপনি কি শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ বাড়াবেন, নাকি আপনি নারী ফুটবলারদের জন্য বা অন্য কোনো অ্যাথলেটদের জন্য আপনি সুযোগ সুবিধা বাড়াবেন? সুতরাং এখানে এক ধরনের প্রায়োরিটাইজেশনের প্রশ্ন আছে, এটা এক ধরনের পলিসি মেকিং আমার মতে। আর আমি যদি একটু অন্যরকম উদাহরণ দিই, ডিসকাশনের ব্যাপারে আমার আপনার সাথে কোনো দ্বিমত নেই। কেলসেনের থিওরি রেফার করে আপনি যেটা বলেছেন তার সাথে পুরোপুরি একমত। আমি একটা উদাহরণ দিতে পারি, অ্যাঞ্জেলস কর্পোরেশন ভার্সাস বাংলাদেশ, যদি আমার মেমোরি আমাকে বিট্রে না করে। ওখানে কোম্পানির পক্ষ থেকে অর্থ ঋণ আদালত আইন 2003-এর একটা সংজ্ঞা, যে ইন্টারেস্ট বা লোন, খুব সম্ভবত লোন বা ঋণের সংজ্ঞা, সেখানে তারা চ্যালেঞ্জ করে বলছেন যে সুদ তো এক ধরনের অনার্জিত আয়। তো আমাদের সংবিধানে 8 এবং বোধহয় 20 অনুচ্ছেদ, এটা তারা রেফার করে দাবি করেছেন যে এই ডেফিনেশনটাই আলট্রাভায়াস। তো আমাদের এখন অনার্জিত আয় কথাটা সংবিধানে আছে, যে রাষ্ট্র অনার্জিত আয় নিরুৎসাহিত করবে, এই ধরনের একটা, আমি পুরোপুরি শাব্দিকভাবে হয়তো বিধানটা কোট করতে পারছি না, কিন্তু এরকম একটা কথা আছে। অবশ্যই আমাদের আদালতের জন্য তখন এটি একটা বিচার্য বিষয়, যে আপনি যদি এই মামলায় রায় দিতে যান, এবং এটা কোনো একাডেমিক ব্যাপার নয়, এটা কোনো পলিসি মেকিং এর নয়, দ্য ল ইজ অলরেডি দেয়ার, সেখানে শুধু আদালত ব্যাখ্যার মাধ্যমে সিদ্ধান্ত দিচ্ছেন। আদালত সঙ্গত কারণে সিদ্ধান্ত দিয়েছেন যে না, একটা লোন, এটা যে ব্যাংক দেয় তার জন্য এটা একটা ব্যবসা। ব্যাংক হচ্ছে ডিপোজিটরের টাকা রাখে
এবং যে ঋণ নেবেন তাকে ঋণ দেয়। সুতরাং এটা ব্যাংকের নিজস্ব সম্পদ নয়, এবং আদালত তার ব্যাখ্যার মাধ্যমে অনার্জিত আয় এখানে কেন প্রযোজ্য হবে না, কেন আইনটা সাংবিধানিক, তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং এই ধরনের আইনগত ব্যাখ্যা যে আদালত দিতে পারেন বা দেওয়া অপরিহার্য, সেটা নিয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এমনকি মাজদার হোসেন মামলার কথা যেটা শুরুতে আমি বলেছি, সেখানে কিন্তু খুব এক্সটেন্সিভলি অ্যাপিলেট ডিভিশন গাইডলাইন দিয়েছেন যে ঠিক কীভাবে আইন করতে হবে। যেহেতু দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকার এখানে আদালতের রায় ঠিক বাস্তবায়ন করছিল না, আমি মনে করি আপিলেট ডিভিশন খুব যথার্থভাবে এই ব্যাপারে হস্তক্ষেপ করেছেন এবং তারা পার্লামেন্টকে গাইড করেছেন। কিন্তু পাশাপাশি বিভিন্ন মামলায়, বোধহয় মোহাম্মদ তাইব বা আরো অন্যান্য মামলায়, আমি আব্দুল মান্নানের মামলার কথা বলেছি, সেখানে কিন্তু আদালত নিজেও বলেছেন যে পলিসি মেকিং এর দায়িত্ব আদালতের না। আমি ঠিক মামলার রেফারেন্সটা এই মুহূর্তে দিতে পারছি না। গত কয়েক বছরের আগের একটি মামলায় এক পক্ষ আদালতে গিয়েছিলেন যে কিভাবে আমাদের খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তি বিদেশি কোনো কোম্পানির সাথে স্বাক্ষর হবে সে বিষয়ে গাইডলাইন দেওয়া হোক। আমি মনে করি যে আদালত খুব যুক্তিসঙ্গতভাবে এই পলিসি মেকিং এক্সারসাইজে জড়াতে চাননি। আদালত বলেছেন যে কিভাবে এই ধরনের একটা নীতিমালা হবে এটা ঠিক করার দায়িত্ব এক্সিকিউটিভের, আদালতের নয়। পাশাপাশি আবার আদালত খুব সুন্দরভাবে তার রায়ে ব্যাখ্যা করেছেন যে যদি কোনো পলিসির আলোকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করার সময় কোনো বৈষম্য হয়, কোনো পলিসি যদি ঠিকভাবে বাস্তবায়িত না হয়, সেই পলিসির বাস্তবায়ন নিয়ে মামলা হতে পারে। পলিসি যদি ক্যাপ্রিশিয়াস হয় সেটা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে, কিন্তু পলিসি কি হবে এইটা কোনোভাবে আদালত নির্ধারণ করবেন না। সুতরাং এই ধরনের ক্ষেত্রে, এবং আপনি বা আমি নিশ্চিত যে দর্শকদের মধ্যে আইনের ছাত্ররা অনেকেই আবু সাইদ খান মামলার কথা অবগত থাকবেন, যে আবু সাইদ খান ভার্সেস স্টেট, যেখানে সম্ভবত কোনো টেলিকমিউনিকেশন কোম্পানির পক্ষ থেকে বিটিআরসির একটা ট্যাক্স রিলেটেড বিধান নিয়ে মামলা করা হয়েছিল এবং আদালত তখন কিন্তু এই বিষয়ে জড়াতে চাননি। আদালত বলেছেন যে এই ধরনের কোনো পলিসি মেকিং ইস্যুতে আদালত জড়াবেন না, এবং আদালত বেশ কিছু গাইডলাইন দিয়েছেন যে, এবং এমনকি আদালত ঠাট্টা ছলে বলেছেন যে কখনো কখনো আমাদের দেশে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হচ্ছে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন হয়ে যায়। সুতরাং আমি মনে করি, যেমন আপনি যদি কাউকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেন যে শ্রমিকদের মজুরি কত হবে, নিঃসন্দেহে আমি দাবি করবো না যে আমাদের দেশের সব সেক্টরের শ্রমিক জীবন ধারণের জন্য বা একটা মানবিক জীবন ধারণের জন্য যেটুকু মজুরি পাওয়া উচিত তা পান, কিন্তু মজুরি কত হবে এই প্রশ্নে যদি এখন কেউ আদালতের হস্তক্ষেপ কামনা করেন এবং আদালত যদি সেই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট আইনি প্রয়োজন ছাড়া জাস্ট আদালতের চিন্তা অনুযায়ী যে কোনটা ভালো বা কোনটা মন্দ বা কোনটা বিউটিফুল বা কোনটা গুড, এই অনুযায়ী যদি রায় দেন এবং যদি নির্দেশনা দেন, সেটা আমার মনে হয় যে আদালতের যে এখতিয়ার বা আদালতের যে দায়িত্বের পরিধি তার সাথে হয়তো খুব একটা সঙ্গতিপূর্ণ নয়। তার মানে আমি এই দাবি করতে চাই না যে এই ধরনের একটা রায় আসলে সেটা পুরোপুরি অন্যায্য হবে। হতে পারে বিচারকরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমার মূলত দুইটি বা তিনটি আপনি আপত্তি বা দ্বিধার কথা বলতে পারেন। একটা হতে পারে যে তাহলে অনেক ক্ষেত্রে হয়তো এমন বিষয় আদালতকে জড়াতে হবে বা এমন বিষয়ে আদালত জড়িয়ে পড়বেন যেটা হয়তো আদালতের সময়ের জন্য একটা ড্র্যাগ। যেমন কোনো এক সময়ে আমি মামলা রেফারেন্স দিতে পারবো না, কেউ একজন তার পরীক্ষার ল একটা কোর্সের গ্রেড নিয়ে আমেরিকান একটা আদালতে ফেডারেল কোর্টে মামলা করেছেন। তো আদালত আমার মতে ঠাট্টা ছলে বলেছেন যে ল প্রফেসররা কিভাবে গ্রেড দেন এটা আমারও বোধগম্য না, আমিও জানতে চাই, বাট ল প্রফেসরের গ্রেডটা আদালতের বিষয় না। সুতরাং আমার কাছে মনে হয় যে আমরা একটা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বা উন্নয়নশীল যদি বলি, আমাদের বিভিন্ন রকম হয়তো সেক্টরে বিভিন্ন রকম পলিসি ইন্টারভেনশন প্রয়োজন হবে, কিন্তু এই পলিসি রাজনৈতিক সিদ্ধান্তের ফল হওয়া উচিত, এটা এক্সিকিউটিভের দ্বারা হওয়া উচিত। এই ধরনের এক্সারসাইজ থেকে যতটা আদালত দূরে থাকবেন সেটা আমার মনে হয় আমাদের আদালতের মর্যাদার জন্য, তাদের এফিসিয়েন্সির জন্য এবং বিভিন্ন বিতর্ক থেকে দূরে থাকার জন্য সেটা তত সমীচীন হবে। তার অর্থ এই নয় যে আমি বলতে চাচ্ছি যে আদালত
অনেক মামলায় এমন অনেক রায় দিয়েছেন যেটা কে আমরা এভাবে সমালোচনা করতে পারি, কিন্তু কিছু মামলা আমার আমার লেখাতে তার রেফারেন্স আছে, এবং আমি শিওর যে আপনি বা আমাদের যারা দর্শক আছেন তারা আইনের ছাত্ররা জানবেন যে এরকম কিছু পলিসি মেকিং হিসেবে লেভেল দেওয়া যায় এমন কিছু জাজমেন্ট মাঝে মাঝে আমাদের দেওয়া হয়েছে, সেখানে হয়তো চিন্তার অবকাশ আছে বলে আমার মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ফরাসি ভাষায় পলিটিক্স এবং পলিসি দুটো শব্দেরই একই সব অর্থ। তো যখন আপনি পলিসি করবেন দ্যাট ইজ এ ম্যাটার অফ কনসার্ন অফ পলিটিক্স। সুতরাং সে বিষয়ে বিচারকদের যদি সবসময় ইয়া করে, তাদের যে মূল দায়িত্ব মানে বিচার কার্য, সেটা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি একটা মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক সম্ভবত সদ্য বিদায় অলরেডি নিয়ে গেছেন, যার বদলে একজন বিচারক নিয়োগও হয়ে গেছে, জাস্টিস স্টিফেন ব্রায়ার। উনি তার অ্যাক্টিভ লিবার্টি বক্তৃতায় এবং পরবর্তীতে এটা বই আকারে প্রকাশিত হয়, ওখানে বলেছেন the judge compared to the legislature lacks relevant expertise. সুতরাং উনি কনস্ট্যান্ট বজায় রাখার জন্য বলেছেন যে আমাদের অত এক্সপার্টাইজ নেই, সুতরাং আমরা সব ক্ষেত্রে নাক গলাতে পারি না। তবে আমি আপনার সাথে একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করবো যে এক্সিকিউটিভের হাতে আপনার অতিরিক্ত ক্ষমতা আমাদের সংবিধানে হয়তো অতিরিক্ত ক্ষমতা দিয়ে রাখা হয়েছে, যেটা আমাদের জন্য ওই ব্রিটিশ ঐতিহ্যেরই ধারাবাহিকতা, যেটাও আবার গণতন্ত্রের জন্য মানে সমীচীন না। আমাদের পার্লামেন্টের হাতেই হয়তো আরো মানে এক্সারসাইজে এই ব্যাপারগুলো এক্সারসাইজ হওয়া উচিত। আমাদের পার্লামেন্ট যত বেশি জনবান্ধব গণতান্ত্রিক হয়ে উঠবে, আমাদের বিচারকদের উপর নির্ভরশীলতা হয়তো কমে যাবে। তো এর পরবর্তী প্রশ্ন আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি এরপর আপনার কথার ধারাবাহিকতায় বলতে চাই যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম কখনো কখনো জুডিশিয়াল অ্যাডভেঞ্চারিজমে উপনীত হতে পারে। তো হলে আপনি কিছু সমস্যা চিহ্নিত করেছেন যেটা বিপদে মানে বিতর্কিত হয়ে উঠতে পারে, এবং তো আমি আবার আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে এই যে বিতর্কিত হয়ে উঠলে প্রতিষ্ঠান হিসেবে এটা দুর্বল হয়ে পড়ে কিনা, এবং অন্যান্য দুটো বিভাগের সাথে সে যদি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাহলে নিজেকে দুর্বল করে ফেলে কিনা। ধন্যবাদ। আপনি বলেছেন যে আমাদের আদালতকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমি দ্বিমত করি না, কিন্তু আমি যে জায়গায় আপনার সাথে একটু আবারও কিছুটা দ্বিমত পোষণ করব, সংবিধানের 111 অনুচ্ছেদের দিকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব। আপনি যদি লক্ষ্য করেন, ওখানে বলা হচ্ছে কিন্তু যে অল অথরিটিস এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল শ্যাল অ্যাক্ট ইন দ্য এইড অফ দ্য সুপ্রিম কোর্ট। ওখানে কিন্তু বলা নাই অল অথরিটিস পার্লামেন্টারি, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল। সুতরাং আমি খুব একটা নিশ্চিত নই যে এই অল অথরিটিসের বলার সময় যে পার্লামেন্টকে বলা হলো না, এটা অ্যাক্সিডেন্টাল। আমার কাছে মনে হয় হয়তো বা এটা বাই ডিজাইন, এবং যদি বাই ডিজাইন হয় তাহলে আদৌ কতটুকু পার্লামেন্টকে ডিরেকশন দেওয়ার প্রয়োজনীয়তা আছে বা সংবিধানে এর ভিত্তি খুব সুদৃঢ়, সেটা নিয়ে বোধহয় আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করব। আবার যদি আপনি আমাদের পার্লামেন্টের যে ইন্ট্রোডাক্টরি অনুচ্ছেদগুলো, সেখানে কিন্তু দেখবেন যে ল মেকিং পাওয়ারের কথা যখন বলা হচ্ছে সেখানে মূলত পার্লামেন্টের কথাই বলা হচ্ছে, এবং 111 অনুচ্ছেদে কিন্তু আইনের ব্যাখ্যার মাধ্যমে আইন তৈরির কথা বলা আছে, আইন তৈরির কথা বলা নাই। আবার আপনার ডিফেন্স আছে, এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যে সবসময় খুব ওয়াটার টাইট কিছু, এটাও বলা যাবে না। তাত্ত্বিকভাবে এটা ওয়াটার টাইট বলা খুব সহজ, প্র্যাকটিক্যালি নয়। যেমন আমরা যদি 106 অনুচ্ছেদের কথা বলি, সেখানে আমরা লক্ষ্য করি কিন্তু এক ধরনের অ্যাডভাইজারি জুরিসডিকশন আমাদের অ্যাপিলেট ডিভিশনকে দেওয়া আছে, এবং অ্যাডভাইজারি জুরিসডিকশনকে যদি অনেকে যারা সমালোচনা করেন তারা কিন্তু বলে থাকেন যে এটা এক ধরনের এক্সিকিউটিভ এবং কোর্টের রোলটাকে, যে কোর্টের যে রোল যে তারা শুধু নিরপেক্ষভাবে বিচার করবেন, তার সাথে খুব একটা সঙ্গতিপূর্ণ না। কারণ তারা মনে করেন যে এখানে একভাবে অ্যাপিলেট ডিভিশন একটা প্রিজাজ করছেন এবং অ্যাপিলেট ডিভিশন এক্সিকিউটিভের হেল্প করছেন। সুতরাং অবশ্যই সংবিধানে কখন আল্ট্রাভায়াস সেটা ঘোষণা করা নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের দায়িত্ব, এবং এই আল্ট্রাভায়াস ঘোষণা করার কাজটাও হয়তো একভাবে আপনি বলতে পারেন যে এটা এক ধরনের ল মেকিং, আমার তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু পলিসি তৈরি করা আর আল্ট্রাভায়াস ঘোষণা করা
দুইটা বিষয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে, যে বিষয়ে হয়তো আমি এবং আপনি একমত হব। আমি দুঃখিত, আপনার প্রশ্নের আরেকটা অংশ ছিল, আমি বোধহয় আপনার সাপ্লিমেন্টারি উত্তর দিতে গিয়ে আপনার প্রথম অংশ থেকে একটু দূরে এসেছি। আপনি কি দয়া করে আপনার প্রশ্নটা পুনরাবৃত্তি আবার বলছি, তবে সম্ভবত আমি হয়তো এক্সিকিউটিভ বলতে যে জুডিশিয়ারি বলেছি কিনা জানি না, তবে আমি আবার একটু ক্লারিফাই করি যে আমি বলেছিলাম যে যেহেতু আমাদের রাষ্ট্র ব্যবস্থা ব্রিটিশ আমলেই তৈরি হয়েছে এবং এটা এক্সিকিউটিভটা আদি থেকে মাথা ভারী ছিল, এক্সিকিউটিভ অলওয়েজ পাওয়ারফুল, আমাদের বরং জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ বডিটাই কম পাওয়ারফুল তুলনামূলক, এবং এইটাই বলতে চাচ্ছিলাম তো এই ক্ষেত্রে বরং আমার যেটা মতামত যে আমরা আমাদের সংসদকে তাও 5 বছর পর পর অ্যাকাউন্টেবল করতে পারি, কিন্তু এমনকি বিচারকদেরও আমরা অ্যাপিলেট মানে জুরিসডিকশনের মাধ্যমে তাদের রায়কে চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু এক্সিকিউটিভকে আসলে আমাদের ধরাছোঁয়ার বাইরে। সুতরাং আমরা এক্সিকিউটিভকে ধরতে পারি কেবলমাত্র জুডিশিয়ারির মাধ্যমে, রিট জুরিসডিকশন বা অন্যান্য ইয়ার মাধ্যমে। সুতরাং এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে এই কারণেই আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে জুডিশিয়ারি গণতন্ত্রের পক্ষে বা ডেমোক্রেটিক যে ভ্যালুজের কথা আপনি আপনার কনসার্ন, যেটা হয়তো আমাদের সকলেরই কনসার্ন, সেটা হয়তো ওইভাবে কিছুটা হতে পারে। কারণ পার্লামেন্টকে 5 বছর পর পর অ্যাকাউন্টেবল করতে গেলেও তো আমি প্রতিনিয়ত করতে পারছি না, প্রতিনিয়ত আমি তাকে, সে যদি কোনো সাংবিধানিক বিরোধী কোনো আইন করে সেটা আমি জুডিশিয়ারির মাধ্যমে প্রতিকার পাচ্ছি, প্রতিনিয়ত সেটা পেতে পারবো আমি, আর আমাকে 5 বছর পর পর হচ্ছে সরাসরি আমি করতে পারবো সেটা। যাই হোক, তো আমার পরবর্তী অংশটা ছিল যে এই যে জুডিশিয়ারি যখন পলিসি মেকিং করতে থাকে অতিরিক্ত, বা যেটা বা কখনো যদি বিতর্কে জড়িয়ে পড়ে অন্যান্য বিভাগের সাথে, এর ফলে কি সে নিজেকে প্রতিষ্ঠান হিসেবে দুর্বল করে ফেলে? এর ফলে কি তার যে মূল দায়িত্ব সেটা পালন করতে, যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বলি, বা এইসব ক্ষেত্রে কোনো ঘাটতি তৈরি হয় কিনা? ধন্যবাদ। এক্ষেত্রে আমার মনে হয় রিজনেবল মাইন্ডস ক্যান ডিফার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এ নিয়ে কোনো সন্দেহ নাই যে গণতন্ত্র সুরক্ষায় আমাদের বিচার বিভাগ ভূমিকা রাখতে পারে এবং তারা রাখে, এটা এ নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু যে জায়গায় আমার কিছুটা উদ্বেগ, যে যখন আপনি ল মেকিং এক্সারসাইজে যাবেন বা ল মেকিং মতো করে আপনি ডিরেকশন দিবেন, তখন কিছুটা বিরাজনীতিকরণের যে একটা প্রবণতা, বা অনেকে যে বিরাজনীতিকরণের বিভিন্নভাবে বিরাজনীতিকরণের চেষ্টা করেন বা বলে থাকেন, তাদেরকে কিছুটা সমর্থন করা হয়। এবং আমি যেটা আগের এক উত্তরে বলেছি যে এখানে এক ধরনের বিতর্কের, অনভিপ্রেত বিতর্কের সুযোগ দেওয়া হয়, যেটা হয়তো গণতন্ত্রের জন্য শুভ না। এবং আরো যেটা একটা বড় বিষয়, মানুষের মধ্যে বিভিন্ন রকম দ্বিধা তৈরি হতে পারে। যেমন আমরা অনেক সময় আইন প্রণয়নের মাধ্যমে এটা করে থাকি, আমরা অনেক আইনে বলে থাকি যে এই মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, এবং আমরা বলি যে 6 মাসের, আমরা তারপরে অনেক সময় এটা বলি না যে 6 মাসের মধ্যে নিষ্পত্তি না হলে কি হবে। অথচ আমরা আমাদের ড্রাফটসম্যানের এটা জানা থাকার কোনো কারণ, না থাকার কোনো কারণ নাই যে আমাদের বিচার বিভাগের উপর যে পরিমাণ মামলার চাপ আছে, তাতে এই ধরনের মামলা 6 মাসে নিষ্পত্তি হওয়া সম্ভব না। এখন ধরুন, আইন তো শুধুমাত্র আইনের ছাত্র, আইনের শিক্ষক, আইনজীবী, বিচারক বা এ ধরনের আইন সংশ্লিষ্ট মানুষের জন্য নয়, আইন সবার জন্য। এখন আপনি যখন একটা আইনে এরকম করে একটা ডিরেকশন রাখছেন যে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, একজন লিটিগেন্ট উনি যখন এই সেকশনটা পড়বেন, যদি উনি পড়েন, সব লিটিগেন্টই পড়েন না এমন মনে করার কারণ নেই, উনি যখন ভাববেন যে আমি এই বিষয়ে মামলা করছি, এটা 6 মাসের মধ্যে নিষ্পত্তি হয়ে আসবে। বা ধরেন আপনি ভেজাল সমস্যা, আমাদের একটা ভেজাল খাদ্যে বিভিন্ন ধরনের ভেজাল দেওয়া, এটা আমাদের একটা বড় একটা সমস্যা এখনকার দিনে। এখন আপনি যদি শুধুমাত্র জুডিশিয়ারির কোনো ডিরেকশনের মাধ্যমে ভেজাল সমস্যা সমাধান করতে চান, আদালত যদি কোনো দিক নির্দেশনা দেন এবং সেটা যদি আইন প্রণয়নের মতো হয়, আদৌ যদি সামাজিক বাস্তবতা, আমাদের এক্সিকিউটিভের ক্যাপাসিটি, আমাদের যারা ফুড রেগুলেটর তাদের ক্যাপাসিটির সাথে যদি সেটা সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে কিন্তু ওই ডিরেক্টিভ দিয়ে আমরা কিছু অর্জন করব না। কিন্তু ওই ডিরেক্টিভ কিন্তু ফলো করে পত্রিকায়, টিভি পর্দায় কিন্তু আসবে, এবং মানুষ তখন ধরে নেবে যে আইন কাজ করছে না। সুতরাং আমি অ্যাডভেঞ্চারিজম বা এই শব্দ ব্যবহার করব না, কারণ এইটার একটা নেগেটিভ কনোটেশন আছে, এবং এটা কোনটা অ্যাডভেঞ্চারিজম আমরা সব বলি, আমি নিজেও হয়তো কখনো ব্যবহার করি, কিন্তু এইটার পার্সপেক্টিভের উপর নির্ভর করে, এবং এটা জাস্ট একটা, আমি বলবো একটা সিমেন্টিকের ইস্যু। এটা ঠিক কোন জায়গায় অ্যাডভেঞ্চারিজম, কোন জায়গায় এটা জাস্ট, এটা বলা অনেক শক্ত। কিন্তু আমার মনে হয়
এই ধরনের একটা ইমেজ যদি মানুষের মধ্যে তৈরি হয়, তাহলে প্রকারান্তরে শুধু বিচার বিভাগের জন্য সেটা নয়, সেটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার জন্যই এক ধরনের অনভিপ্রেত জিনিস। কারণ যদি মানুষ মনে করেন যে আদালত এই দিক নির্দেশনা দিয়েছে, এটাই আইন এবং এইভাবেই সবকিছু হওয়া উচিত, সেটা তাদের মনে করা যুক্তিসঙ্গত। কারণ আমরা যখন আইনের শাসনের কথা বলছি, তার সাথে মনে হবে যে যে আইন আছে সেটা প্রতিপালিত হবে, এক্সিকিউটিভ সেটা প্রতিপালন করার চেষ্টা করবেন। কিন্তু সেটা যদি কখনো কখনো আমাদের আর্থসামাজিক বাস্তবতাতে সেটা লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটা কতটুকু প্রয়োজন সেটা নিয়ে দ্বিমত হতে পারে। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি জানি না এর সাথে আপনি বা অনেকে হয়তো একমত হবেন না, যে আর্থসামাজিক বাস্তবতার সাথে যদি সঙ্গতিপূর্ণ না হয় সে আইন কার্যকর হওয়াটা খুব দুরূহ। 1929 সাল থেকে আমাদের দেশে বাল্যবিবাহ নিরোধ আইন ছিল, এবং আমি বলছি না বাল্যবিবাহ নিরোধ আইন পুরো ব্যর্থ হয়েছে, কিন্তু যখন আমাদের সমাজের ধারণা তৈরি হয়েছে যে বাল্যবিবাহের অনেক কুফল আছে, তখন থেকে মানুষ এই আইনটাকে প্রকৃত অর্থে ব্যবহার করছে। তার আগে কিন্তু আমার জানা মতে এই আইন খুব একটা ব্যবহার হয়নি, এবং এখনো এই আইনের ব্যবহার ঢাকায় বা বিভিন্ন তুলনামূলক অর্থনৈতিকভাবে অগ্রসর অঞ্চলে যেরকমভাবে হচ্ছে, প্রত্যন্ত অঞ্চলে হয়তো ওইভাবে হচ্ছে না। সুতরাং আমরা যদি ধরে নেই যে আইন দিয়ে আমরা সব সমস্যার সমাধান করতে পারবো, বা বিচার বিভাগ প্রণীত আইন দিয়ে সমস্যার সমাধান করতে পারবো, তাতে সমস্যার সমাধান তো হয়তো হবেই না, আরো হয়তো নতুন নতুন প্রশ্ন জন্ম দেবে বা নতুন দ্বিধা তৈরি করবে। সেটি নিয়ে আমার উদ্বেগ। আমি কোনোভাবে এটা বলতে চাচ্ছি না যে বিচার বিভাগ এটা সবসময় করেন বা এটাই হয়ে আসছে, কিন্তু এটা কখনো কখনো বোধহয় হয়। এটাই আমার পয়েন্ট। হ্যাঁ, আপনি দারুণ বলেছেন। আপনি গুরুত্বপূর্ণ দুটো কথা বলেছেন যেটা আমার মনে ধরেছে, যেটা হচ্ছে এর মাধ্যমে ডিপলিটিসাইজেশনের একটা সম্ভাবনার কথা আপনি বলেছেন, এবং যদি আইন ডিরেকশন দেওয়া হয় এবং সেটা যদি পালন করা না হয়, তাহলে যে মানে জনগণের চোখে যে রুল অফ ল এর অ্যাবসেন্স তৈরি হয়, এটা বরং একটা আমাদের অন্য ধরনের প্রবলেম তৈরি করে। দারুণ ব্যাপার। এই দুটো বিষয় নিয়ে আমাদের আরো বিস্তারিত আলোচনা করলে ভালো হতো, বাট আমাদের সময় স্বল্পতার কারণে আমাদেরকে মুভ করতে হচ্ছে। তো যেটা পরের প্রশ্ন রিলেটেড, যে বিচারকরা কেন আইন প্রণয়নের দিকে ঝুঁকে পড়েন, এবং এটি তারা কি তাদের প্রতিষ্ঠানের লেজিটিমেসি প্রতিষ্ঠার জন্য করেন, নাকি এটা করতে যে তাদের প্রতিষ্ঠানের লেজিটিমেসির সংকট তৈরি হয়? খুবই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার জন্য বলা খুব দুরূহ, কারণ আমি অনেকটা আমি বলবো যে কেস ওয়ার্ক একটা। আমার কাছে মনে হয় যে যেহেতু বিচারক শপথ নিচ্ছেন যে তিনি আইন সংবিধান সমুন্নত রাখবেন, কম বেশি সব বিচারকের এই যে এন্ডেভার, যে আইন ব্যাখ্যা করা, বিবাদ কোনো ডিসপিউটেড সিচুয়েশনে আইনের ব্যাখ্যা দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এই ব্যাপারে তারা সচেতন। এবং তারা এন্ড গোলসটা যদি তারা সচেতন থাকেন, তারা কিভাবে এটাকে বাস্তবায়ন করতে চান, সেটা আসলে আমার মনে হয় কোনো সার্বজনীন কোনো উত্তর হতে পারে না। এক্স জাজ মনে করতে পারেন যে আমি ন্যায় বিচার করছি, এর জন্য আমার পারপাসিভ ইন্টারপ্রিটেশন দরকার, তাহলে হয়তো তার জন্য সেটাই পারফেক্ট টুল। যদি ওয়াই জাজ মনে করেন, এবং আমি একটা কথা জানি না, একটা উত্তরের সম্ভবত একটু আগে আপনাকে বলেছি যে আমরা অবশ্যই কনসিয়াস এবং সাবকনসিয়াস আমাদের বায়াস থাকতে পারে। আমরা কনসিয়াসলি ভাবতে পারি যে আমি যেটা করছি এটাই জাস্ট, আমি যেটা করছি এই সিচুয়েশনে এটাই প্রপার রেমেডি, কিন্তু সাবকনসিয়াসলি অবশ্যই আমি, আপনি, আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতা, পূর্বের জ্ঞান, তার আলোকেই আমরা সিদ্ধান্ত নেই। সুতরাং ব্যক্তি পর্যায়ে একজন জাজ বা একটা আদৌ আমি নিশ্চিত জাজদের এরকম কোনো কনফারেন্স হয় না যে তারা বলেন যে আমরা আমাদের প্রতিষ্ঠানের ইমেজ রক্ষা করার জন্য এটা করব। সুতরাং আমার ধারণা এখানে ব্যক্তি জাজের যে দৃষ্টিভঙ্গি, তার যে আইনের প্রতি যে দৃষ্টিভঙ্গি, তার যে ন্যায় বিচার সম্পর্কে যে ধারণা, তারই এটি প্রতিফলন। এখন এটাকে আমরা ইমেজ প্রতিষ্ঠানে কি এভাবে বাড়ে বা কমে, এটা ভিন্ন প্রশ্ন। এবং ইন্ডিভিজুয়াল জাজ সেই ইমেজের জন্য মাথায় রেখে করেন, নাকি উনি তার ধারণার আলোকে, তার ন্যায় বিচার সম্পর্কে যে ধারণা, তার আইন সম্পর্কে যে ধারণা, তার আলোকে করেন, এটি বোধহয় বলার মতো কোনো তাত্ত্বিক কোনো ভিত্তি বা কোনো জ্ঞান আমার নেই। আমার মনে হয় যে আমি এই প্রশ্নের উত্তরে এর থেকে বেশি কন্ট্রিবিউট করতে পারছি না। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। আমি যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন ইন্ডিয়া নামে একটা বই ছিল অক্সফোর্ড থেকে, ইন্ডিয়ার অক্সফোর্ড থেকে প্রকাশিত। ওখানে একটা লেখা এসপি কি যেন নাম, এস ভুলে গেলাম। তো ওখানে উনি বলেছিলেন যে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম দুটো দশক, 50-এর দশক 60-এর দশকে তারা বেশ নিষ্ক্রিয় ছিল, বরং যারা ভূমি জমিদার বা শ্রেণী তাদের পক্ষে বিভিন্ন রায় টায় দিয়েছিল, এবং এটা সম্ভবত 70-এর দশকের মধ্যভাগ পর্যন্ত গেছে। কিন্তু 80-এর দশক থেকে এটা প্রো সোশ্যাল রাইটস রিলেটেড রায় দেওয়া শুরু করে, এবং তারা পরবর্তীতে যাতে করে তাদের প্রতিষ্ঠানের যে লেজিটিমেসি, ইমেজের কথা আমি ঠিক এক্স্যাক্টলি বলিনি, প্রতিষ্ঠান যাতে জনগণের কাছে, হ্যাঁ ওভাবে বলাই যায় যে জনগণের দৃষ্টিতে এটা যাতে একটা ভালো প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ায়। তো ওরকম একটা প্রবণতার কথা ওই বইতে ছিল, জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন ইন্ডিয়া। তো আমাদের এই বিষয়ে হয়তো গবেষণা হওয়া দরকার। পরের প্রশ্ন হচ্ছে যে আপনি লিখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জুডিশিয়াল ল মেকিংটা যারা সরকারের আইনজীবী থাকে এমনকি তারাও এটাকে কন্টেস্ট করেন না, এক্সারসাইজটাকে মেনে নেন। এই কথাটা ব্যাখ্যা করুন, এবং তারা কি সবসময় মেনে নেন নাকি কখনো কখনো তারা আবার ক্ষুব্ধ হন জাজেসরা রায় দিলে পারে? হ্যাঁ, ধন্যবাদ। চমৎকার একটা প্রশ্ন। আমি বলবো যে এইখানে আমার এই উদ্ধৃতি যেটা আপনি দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে বিষয় এখানে তর্কিত বিষয়টি কি ছিল। যেমন যদি বলা হয় যে আমাদের যে প্রচলিত পিনাল কোড বা দণ্ডবিধি যেটা আছে সেটা কিছু ধরনের অশালীন আচরণ থেকে মহিলাদের প্রোটেক্ট করার জন্য এনাফ না, সুতরাং আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা হচ্ছে ইপটিজিং রিলেটেড গাইডলাইন লাগবে, তখন কিন্তু এটা এক ধরনের এমন একটা বিষয় যেটা নিয়ে তেমন কোনো দ্বিমত নাই যে এটা লাগবে। সুতরাং আমি জানি না, আমি অ্যাটর্নি জেনারেল অফিসের হচ্ছে পজিশন জানি না তারা কিভাবে এটাকে দেখেছেন, কিন্তু আমি একজন আউটসাইডার হিসেবে বিষয়টা যেভাবে দেখি যে এই ধরনের অনেক মামলা, বা ধরেন ভূমিকম্প যে উদাহরণটা আমি আজকে দিয়েছি, যে যখন বলা হচ্ছে যে ভূমিকম্প প্রতিরোধের জন্য আমাদের পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই বা কিভাবে থাকবে এর জন্য কমিটি করতে হবে, এটা ইমপ্লিমেন্ট করতে হবে, তখন কিন্তু এই বিষয়গুলো এমনই বিষয় যে যেখানে একজন সরকারের আইনি প্রতিনিধি বা রাষ্ট্রের আইন প্রতিনিধির পক্ষে কিন্তু কোনো দ্বিমত করা বা কন্টেস্ট করা অনেক দুরূহ। আপনি যদি বলেন যে না, সেক্সুয়াল হ্যারাসমেন্ট সংক্রান্ত কোনো আইনের প্রয়োজন নাই, এটার প্রজেকশন হবে যে আপনি হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল হতে পারে, এই আশঙ্কা আছে। কোনো রাষ্ট্রের আইন কর্মকর্তা এটা সহজে বলতে চাইবেন না যে জনগণকে ভূমিকম্প থেকে প্রতিরোধ করার প্রয়োজন নাই বা এই জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নাই। সুতরাং আমার কাছে মনে হয় আমাদের যে জুডিশিয়াল ল মেকিং এর কথা আমি আমার বুক চ্যাপ্টারে এবং কিছুটা আপনি যে শুরুতে যে লেখার জার্নালের প্রবন্ধের কথা বলেছেন, এই দু জায়গাতে আমি যে ধরনের মামলাগুলোর কথা বলি, বা ধরেন আমি যদি বলি আমাদের যে বিভিন্ন গৃহশ্রমিক আছেন যাদের জন্য সুরক্ষার জন্য তেমন কোনো আইনি বিধান নেই, এই বিষয়ে গিয়ে যদি কেউ এখন একটা রিট পিটিশন করে, এবং আমি নিশ্চিত বিভিন্ন উদাহরণ থেকে, এবং শিশু গৃহশ্রমিকদের ক্ষেত্রে এই ধরনের একটা আইন মাননীয় বিচারপতি ইমান আলী উনি দিয়েছেন একটা মামলায় শিশুদের প্রতি, উনি শিশুদের অধিকার রক্ষা সংক্রান্ত বেশ কিছু রায় দিয়েছেন, তার মধ্যে একটি কথা আমি শুধু এখানে বলছি। তো আপনি যদি গৃহশ্রমিকদের রক্ষার জন্য, সুরক্ষার জন্য যদি আইনের কোনো ডিরেকশন চান, যদি নতুন আইন প্রণয়নের ডিরেকশন চান, আমার বিশ্বাস রাষ্ট্রের আইন কর্মকর্তার পক্ষে এটা বলা খুবই দুরূহ যে আমরা এই বিষয়ে কোনো আইন চাই না বা আমরা রেডি না, বা এইটা হচ্ছে কোর্টে এটার সমাধান হওয়ার প্রয়োজন নাই, এটা একটা এক্সিকিউটিভ বা একটা পার্লামেন্টারি ডিসিশন। যদি আরো যেখানে সরাসরি রাজনৈতিক স্বার্থ জড়িত, যেখানে সরাসরি রাজনৈতিক ভাবে তর্ক সাপেক্ষ বিষয় আছে, সেই ধরনের কোনো বিষয় যদি হয়, আমি নিশ্চিত তখন অ্যাটর্নি জেনারেল অফিস এর রিয়াকশন স্বাভাবিকভাবেই অন্যরকম হবে। সুতরাং কেউ হয়তো বলতে পারে যে এখনো আমি যে ধরনের যে অর্থে জুডিশিয়াল ল মেকিং কথাটা ব্যবহার করছি, বা আমি যেখানে বলতে চাচ্ছি যে জুডিশিয়াল ল মেকিং উইদাউট রিয়েলি ফার্ম বেসিস ইন দ্য কনস্টিটিউশন আর ইন দ্য ল, সেক্ষেত্রে হয়তো ওরকম কোনো
রাজনৈতিকভাবে অতি সংবেদনশীল কোনো বিষয় তেমন একটা যায়নি, বা যে দু একটা ক্ষেত্রে গিয়েছে, যেমন হরতালের কথা আমি বলেছি, সেখানে কিন্তু আদালত যথেষ্ট আমি বলবো সেলফ রিস্ট্রেইন্টের পরিচয় দিয়েছেন। আদালত বলেছেন যে এইটা পার্লামেন্টের কাজ, এটা আমাদের কাজ না। সুতরাং ওই ধরনের কোনো যদি রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে এই ধরনের কোনো মামলা করা হয়, তখন আমরা কি রায় পাবো বা তখন অ্যাটর্নি জেনারেল অফিসের দৃষ্টিভঙ্গি কি হবে, এটা আপাতত একটা অনুমানের ব্যাপার। নিঃসন্দেহে আমার ধারণা বা এটা অনুমান করা যায় যে অ্যাটর্নি জেনারেল অফিসের সেখানে অনেক আপত্তি থাকবে, এবং তারা কোনো কোনো মামলায়, মাজহার হোসেন মামলায়ও অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলা হয়েছে যে পার্লামেন্টকে তো সুপ্রিম কোর্ট ডিরেকশন দিতে পারে না, কিন্তু আদালত সেটা সঙ্গত কারণেই, আমি মনে করি আমার মতে সঙ্গত কারণেই গ্রহণ করেননি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে এটা কি করবে, রাজনৈতিক সেন্সিটিভ মামলার ক্ষেত্রে হয়তো সেটা ভিন্ন রকম হতে পারে। তবে আমার সার্বিকভাবে শুধু জুডিশিয়াল ল মেকিং না, এমনকি বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন যেটা নিয়ে সমালোচনা আছে আমার জায়গা থেকেও, যে এটা বরং রাজনৈতিক বিভিন্ন বিষয়কে কোর্টের কাছে নিয়ে যাচ্ছে, এর ফলে কোর্ট বিতর্কিত হয়ে পড়তে পারার আশঙ্কা তৈরি হচ্ছে। কোর্ট জুডিশিয়াল মানে এই ডক্ট্রিনটা কোর্ট যতখানি মানে যাকে বলে কনসিস্টেন্টলি ব্যবহার করেছে, আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টিস বা সিভিল সোসাইটি ততটা কনসিস্টেন্টলি সেটা গ্রহণ করতে পারেনি। এটা আবার একটা সমস্যা বটে আমাদের। তো সে বিষয়ে আমাদের পরবর্তী একটা প্রোগ্রাম আলোচনা পর্ব আছে যে সংবিধানের অভিভাবককে, সেই সময় সেটা আরেকটু বিস্তারিত আলোচনা করা যাবে। আমাদের সর্বশেষ প্রশ্ন আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে সম্প্রতি ব্রিটেনে কথা উঠেছে যে হাউস অফ কমন্স অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এক্সিকিউটিভকে পাওয়ার ডেলিগেট করছে, তাই ডেলিগেটেড লেজিসলেশন বেশি হচ্ছে। বাংলাদেশে এই বিষয়টি নিয়ে আমরা কতটা ভাবছি? এক্সিকিউটিভ ল মেকিং না জুডিশিয়াল ল মেকিং, কোনটা বেশি হচ্ছে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মতে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে এক্সিকিউটিভ ল মেকিং বেশি হয়, যদিও এটা কোনো সুনির্দিষ্ট তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করা, এস্টাবলিশ করা আমার জন্য দুরূহ। কারণ এইটা বলতে গেলে আমাকে এক্সিকিউটিভ ল মেকিং এর বা ডেলিগেটেড ল, যেটা আপনি বলছেন ডেলিগেটেড ল এর সংখ্যা বলতে হবে, কিন্তু বোধ করি প্রায় 2000 বা তার কাছাকাছি বা কিছু কম বেশি আইন আমাদের পার্লামেন্ট বা প্রণীত বা অর্ডিন্যান্স আকারে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত, যেটা পরবর্তীতে পার্লামেন্ট হয়তো অ্যাপ্রুভ করেছে। সম্ভবত এক্সিকিউটিভ ল মানে মেড ল এর থেকে অনেক অনেক সংখ্যায় বেশি হবে। এখন সাধারণভাবে আমি এই প্রবণতাকে আমি সমর্থন করি না অনেক ক্ষেত্রে, বা আমি মনে করি যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে এটা হওয়া উচিত না। আবার অনেকে বলবেন যে এখানে এফিসিয়েন্সির প্রশ্ন আছে। যেমন যদি ইমানত নির্মাণ বিধিমালার কথা বলি, এটা হয়তো পার্লামেন্টে হওয়ার দরকার নেই। এটার জন্য মেবি কোনো এক্সিকিউটিভ বডি যারা টেকনিক্যাল এক্সপার্ট তারাই করবেন, কোনো সন্দেহ নাই সে বিষয়ে যে সেটা ঠিক আছে। কিন্তু আমি যে বিষয়টা এখানে আমার মূল আপত্তি, সেটা দুইটা বিষয়। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, আর একটা হচ্ছে ক্ষেত্র বিশেষে আমি বলবো যে এমন কিছু বিষয় হয়তো এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আমরা অনেক সময় এক্সিকিউটিভ ল মেকিং এর হাতে ছেড়ে দিচ্ছি, যেটা কিনা হয়তো জনস্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ না। আমি প্রথম বিষয়টা বলি, যেটা আমরা কম বেশি সবাই জানি, যে যখন পার্লামেন্ট একটা আইন করে সেখানে সবসময়ই যে জনমত যাচাই ব্যাপকভাবে হয় বা এটি ভেটিং হয়, আলোচনা হয়, সেটা হয়তো আমাদের মতো দেশে সত্য নয়, কিন্তু অন্তত সেখানে সংবাদ মাধ্যমে সেটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়, পার্লামেন্টারি কমিটিতে আলোচনা হয়, বিভিন্ন মন্ত্রণালয়ে সেটা আলোচনা হয়। সো সেখানে যতটুকু বিচার বিশ্লেষণ করা হয়, সেখানে যতটুকু জনমতের প্রতিফলনের সুযোগ আছে, আমার মনে হয় এক্সিকিউটিভ ল মেকিং এর ক্ষেত্রে তার সুযোগটা কম। এটা আমার একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত, আমি যদি একটা উদাহরণ দিই তাহলে হয়তো বিষয়টা স্পষ্ট হবে আমার দ্বিতীয় উদ্বেগের ব্যাপারে। যেমন আপনি যদি দেখেন, আমাদের এখানে হাজার হাজার এনজিও আছে বা বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, তাদের যে নিয়ন্ত্রণ তার একটা বড় অংশ কিন্তু ঠিক আইন দ্বারা না, আমি যেটা লক্ষ্য করেছি পরিপত্র দ্বারা। এখন এই পরিপত্র কিন্তু পত্রিকায় ওইভাবে আসবে না, এই পরিপত্র নিয়ে কিন্তু জনমত যাচাই হবে না, এই পরিপত্র নিয়ে কিন্তু অনেক সময় হয়তো কোনো ইন্টারমিনিস্ট্রিয়াল কোনো বৈঠক পর্যন্ত হবে না। সুতরাং নিঃসন্দেহে ইমারত নির্মাণ বিধিমালা বা যদি
ডাক্তারদের জন্য কোনো স্পেশালাইজড আইন হয়, বা আর অনেক অনেক বিষয় আছে আধুনিক একটা সমাজে, যে বিভিন্ন রকম এক্সপার্টিজের প্রয়োজন আছে, যেটা কিনা পার্লামেন্টের নাও থাকতে পারে, বা পার্লামেন্ট বিভিন্ন স্টেক হোল্ডারকে নিয়ে যদি এরকম প্রত্যেকটা বিষয়ে আইন প্রণয়ন করতে যায়, সেটা হয়তো অনেক খরচের একটা ব্যাপার, অনেক সময়ের সেখানে প্রশ্ন, যেটা হয়তো আমাদের পার্লামেন্ট বা কোনো আধুনিক পার্লামেন্টের পক্ষে হয়তো সম্ভব না। সুতরাং নিঃসন্দেহে এক্সিকিউটিভ ল মেকিং এটা একটা খুবই আমি বলবো যে বাস্তবসম্মত একটা জিনিস এবং এটা প্রয়োজন। কিন্তু এই এক্সিকিউটিভ ল মেকিংটা এমন হওয়া উচিত না যে যার ফলে কিনা অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় যেটা কিনা পার্লামেন্টে থাকা উচিত ছিল, সেটা সরাসরি অল্প কয়েকজন বা কোনো একটা অধিদপ্তর বা অধিদপ্তরের হাতে যায়, যারা কিনা এমন কিছু করতে পারেন যেটা হয়তো লোকচক্ষুর আড়ালে থাকবে। সেটা হয়তো ওই ক্ষুদ্র গোষ্ঠী বা যাদের উপর এটা প্রয়োগ হবে, শুধু তারা এর ফল নিয়ে হয়তো অবগত থাকবেন, হয়তো এটা পত্রপত্রিকায় আসবে না, এটা নিয়ে হয়তো যে পরিমাণ আলোচনা হওয়া দরকার ছিল সেটা হবে না। তাতে আমার কিছু শঙ্কা রয়েছে। এর বাইরে নিঃসন্দেহে এটা এক্সিকিউটিভ ল মেকিং হতে পারে বা হওয়ার দরকার। আর সংখ্যা অবশ্যই একটা ইস্যু, কিন্তু সংখ্যার থেকে আমার মনে হয় এখানে বড় প্রশ্ন হচ্ছে কোন ধরনের বিষয় আমরা ডেলিগেটেড লেজিসলেশন দিয়ে করছি, সেটা নিয়ে চিন্তা বেশি করা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেটা আপনি বলছিলেন যে এফিসিয়েন্সি এবং ট্রান্সপারেন্সি দুটো থাকতে হবে। এফিসিয়েন্সি মানে টেকনিক্যাল নলেজের ক্ষেত্রে আপনি বললেন যে যাদের টেকনিক্যাল নলেজটা বেশি তাদের দিয়ে এটা হওয়া উচিত। আলটিমেটলি প্রশ্নটা কিন্তু আমাদের সেই টেকনোক্রেসি ভার্সেস ডেমোক্রেসির ডিবেটেই যাবে, যে আসলে আমরা কি কিছু মেরিটো, এটাকে আবার আমরা অন্যভাবে বলতে হবে যে মেরিটোক্রেসির উপর নির্ভর করবো, নাকি ইন আ সেন্স আমরা জনগণের সম্পৃক্ততার মাধ্যমে জনগণকেও শিক্ষিত করে তুলবো, যেটা আলটিমেটলি একটা জাতির বা একটা দেশের আসল সম্পদ তৈরি হবে। এর ফলে জনগণের সাথে এনগেজ হওয়াটার বোধহয় প্রয়োজন আছে। সেই ডিবেটে আজকে আমরা না যাই। সর্বশেষ আমি যেটা বলবো, যেটা অলমোস্ট আপনি উত্তর দিয়েছেন, সেটা আমরা বা পুরো আলোচনাটাকে আজকে আমরা সাম আপ করে আনতে পারি এই প্রশ্নের মাধ্যমে, সেটা যে এই যে জুডিশিয়াল ল মেকিং, যে এটা সেপারেশন অফ পাওয়ার্স এর কথা আপনি ইতিমধ্যে তুলেছেন, এবং আপনি আরেকটা কথা বলেছিলেন, এই ফাঁকে আমি সেটা বলে নিই যে অবশ্যই ঠিক, এবং যে মন্টেস্কু যিনি এই সেপারেশন অফ পাওয়ার্স এর তত্ত্বটা দিয়েছেন, উনি কিন্তু তার দ্য স্পিরিট অফ লজ এ বলেছিলেন যে অবশ্যই আইনটাকে একটা দেশের এমনকি ক্লাইমেট থেকে শুরু করে ধর্ম, সমাজ, রাজনীতি, অর্থনীতি সমস্ত কিছুর সাপেক্ষে হতে হবে। অন্য দেশ থেকে একটা আইন আমদানি করে বা একটা কনসেপ্ট আমদানি করে এখানে দিলেই হবে না। সেক্ষেত্রে আপনার সাথে একমত যে আমাদের আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতেই আইনগুলো হওয়া উচিত, এবং সেক্ষেত্রে কিছু মানে যারা বিদেশ থেকে মানে পড়াশোনা করে বিভিন্ন কনসেপ্ট গুলো নিয়ে আসছেন, তাদেরকে এই দেশের মাটিতে সেগুলো ফলাতে হবে। সে বিষয়ে আছে। তো আমার যে প্রশ্নটা ছিল যে এই যে মন্টেস্কু যে সেপারেশন অফ পাওয়ার্স দিলেন, তা আলটিমেটলি এই জুডিশিয়াল ল মেকিং মানে সেটা মানছে না বলে আপনি দাবি করছেন। এটা যদি সংক্ষেপে আরেকবার আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে হ্যাঁ দর্শকদের। জি ধন্যবাদ। আমি মনে করি যে আইনের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে আইন তৈরি হওয়া এটা খুব সহজাত এবং খুব স্বাভাবিক প্রক্রিয়া, এবং সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই বা দ্বিধা নেই যে এটি একটি বৈধ আইনসম্মত প্রক্রিয়া। শুধু আমি বলবো যদি কোনো পলিসি মেকিংয়ের প্রশ্ন হয়, এমন কোনো প্রশ্ন হয় যেটা হয়তো বা অনেক ব্যালেন্সিং এর ইস্যু আছে, যেখানে হয়তো শুধু আইনের ব্যাখ্যা দেওয়া না, যে আদালত যে পার্লামেন্ট একটা আইন করেছে সে আইন সংবিধান সম্মত কিনা, এরকম ইস্যু নয়, বরঞ্চ পার্লামেন্ট কি ধরনের আইন করবে এরকম যদি ডিরেকশনের প্রশ্ন হয়, সেই ক্ষেত্রে হয়তো বা কখনো কখনো বিচার বিভাগের উদ্দেশ্য যত মহানই হোক, যতই মানবতাবাদী হোক, তার ফলে হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত জিনিস হতে পারে। এটি বোধহয় আমার মেইন থিসিস বা মেইন পয়েন্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমার পক্ষ থেকে প্রশ্ন ফুরলো। আমরা দর্শকদেরকে প্রশ্ন করতে বলছি, দর্শকদের দুটো কমেন্টস পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশ্ন পাইনি। সম্ভবত আমাদের এই জিনিস আমার সহ উপস্থাপক ছিলেন তাহমিনার বোধহয় একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তার প্রশ্নটা করুন।
জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমার প্রশ্নটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বিদেশের ক্ষেত্রে ওদের রিটেন কনস্টিটিউশন হোক আর আনরিটেন কনস্টিটিউশন হোক, যাদের আনরিটেন কনস্টিটিউশন ওদের তো জুডিশিয়াল মেকিং এর উপরেই ওরা সব থেকে বেশি নির্ভরশীল, কিংবা ওদের এলাকার যেটা আরো কনভারসেশন আছে সেখানে। তো সেক্ষেত্রে স্যার আমাদের দেশে আমাদের কনস্টিটিউশনের যে 102 আর্টিকেলটা স্যার রয়েছে, সেখানে তো সুপ্রিম কোর্টের পাওয়ারের কথা বলা হয়েছে বিভিন্ন দিক থেকে। স্যার সেক্ষেত্রে আমাদের পার্লামেন্টেও যে আইন প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে কি স্যার জুডিশিয়ালি কোনো ডিসিশন সেখানে ইফেক্ট কতটুকু স্যার ফেলতে পারে আপনার মনে হয়? ধন্যবাদ তামিনা। আমি বলবো নিঃসন্দেহে জুডিশিয়াল রিভিউ এটা আমাদের সংবিধান সম্মত ব্যাপার। আপনি 102 অনুচ্ছেদ উল্লেখ করেছেন, অবশ্যই অনুচ্ছেদ 7(2) এখানে আসবে, আমাদের তৃতীয় ভাগের অন্যান্য অনুচ্ছেদ এখানে আসবে। নিঃসন্দেহে সেটি প্রয়োজনীয়। রিটেন আনরিটেন কনস্টিটিউশনের একটা ইস্যু আছে, নিঃসন্দেহে সেটিও সত্য যে যদি রিটেন কনস্টিটিউশন হয় এবং সেখানে জুডিশিয়াল রিভিউ থাকে তাহলে আদালতের দায়িত্বের মধ্যে পড়ে। এখন আদালতের সিদ্ধান্ত কিভাবে পার্লামেন্টকে প্রভাবিত করে এটা বলা একটু দুরূহ, বাট আমি যেটা বলতে চাইবো যে পার্লামেন্টের আমরা যে জুডিশিয়াল রিভিউয়ের কথা বলি, সেই জুডিশিয়াল রিভিউ কিন্তু শুধুমাত্র এক্সিকিউটিভ অ্যাকশনের না, জুডিশিয়াল রিভিউটা পার্লামেন্ট মেড ল এরও। সুতরাং অলরেডি এটা খুব ওয়েল এস্টাবলিশড যে কোনো পার্লামেন্ট প্রণীত আইন আমাদের দেশে, যেখানে কিনা সাংবিধানিকভাবে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশনের কথা, সংবিধানের প্রাধান্যের কথা বলা আছে, সেখানে কিন্তু নিঃসন্দেহে পার্লামেন্টের যে কোনো আইন সংবিধান সম্মত কিনা সেই চ্যালেঞ্জ করার অধিকার আমাদের আছে এবং আদালত সে বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন। আমি বিষয়টিকে এভাবেই দেখতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন পাওয়া গেছে, তো আমি প্রশ্নটা শো করছি। তো নাফিজ আহমেদ প্রশ্ন করেছেন, ধন্যবাদও জানিয়েছেন। থ্যাঙ্কস ফর দ্য ইন্টারেস্টিং ডিসকাশন। স্যার আপনাকে উদ্দেশ্য করে বলছেন, if the judiciary gives directions to make a certain law and such direction is not complied with, who ought to be held in contempt and on what ground? Okay, thank you, Nafis. I wish I had a very solid answer, because I would just imagine that in any civilized legal system or any democracy, if the court gives a direction to make a certain law, that would be complied with. That should be my first point. Now, if it is not, what happens? Well, in a way, you could argue that surely it's a contempt of the court because it's a non-compliance with a judgment. In a functional democracy, I would assume that the executive will be held accountable. Now, of course, the court has no authority or no direct control over the police. It is the executive who controls the police. So what happens? Well, I do not know, maybe anarchy, or maybe some sort of going back to the court again, maybe another set of directions. In a way, maybe to some extent, I would argue that Masdar Hossain is to some extent fits with the situation or hypothetical situation that you have put in here. And I think both executive and the judiciary, ultimately, they could resolve it. So arguably, yes, I don't know how many times the extension was sought, many times for sure. But ultimately, the executive complied with the judgment. So that's what I would say. Nafis, thank you. ধন্যবাদ। এক্ষেত্রে একাডেমিশিয়ানদের উত্তর দেওয়া কঠিন, বিচারকের উত্তর দেওয়া সহজ। যে বিচারকটা বলতে পারে কোনো একাডেমিক বা হাইপোথেটিক্যাল বিষয় নিয়ে আমরা ডিল করি না, বাস কেস খারিজ। তো ধন্যবাদ আমাদের বক্তাকে, আমাদের দীর্ঘ সময় দিলেন। ধন্যবাদ তামিনা, আমাকে উপস্থাপনে সাহায্য করেছেন। ধন্যবাদ প্রশ্নকর্তা যারা প্রশ্ন করলেন, মন্তব্য করলেন। ধন্যবাদ যারা দেখলেন বা ভবিষ্যতে দেখবেন। তো ইন্টারেস্টিং আলোচনা যারা দেখতে পাননি তারা অবশ্যই দেখে নেবেন, শেয়ার করবেন
এবং আবারও আমি বক্তাকে ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময় আমাদের সাথে আমাদের জন্য মানে যে কেবল অমূল্যে বিতরণ করার জন্য। তো আমরা ভবিষ্যতে তাকে আবারও চাই বিভিন্ন বিষয়ে, আমরা তাকে পাবো বলে আশা রাখছি। ধন্যবাদ আপনাকে। আপনি যদি কিছু বলতে চান সর্বশেষ। জহির, আপনাকে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি যেহেতু সংবিধানের মূল ধারার মানুষ নই, বা আমি সাংবিধানিক আইন কখনো বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াইনি, সুতরাং এটা আমার জন্য বেশ আমি বলবো সম্মানজনক একটা আমন্ত্রণ ছিল। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার প্রতি, আজকের উপস্থাপকের প্রতি, এবং যারা অনুষ্ঠান দেখেছেন তাদের প্রতি অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। দর্শক, পরবর্তী পর্ব অন্য কোনো মানে সমস্ত শর্ত যদি পূরণ থাকে, কন্ডিশন যদি মানে অপরিবর্তিত থাকে, তাহলে হবে বিচার বিভাগের মানে সংবিধানের অভিভাবককে। তো এই টপিকে ভবিষ্যতে দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। একজন সর্বশেষ বিদায়ের আগে একটা মন্তব্য করেছেন যে ধন্যবাদ স্যারকে গুরুত্বপূর্ণ পর্যালোচনা করার জন্য। হ্যাঁ, আমরা বক্তার প্রতি কৃতজ্ঞ, এবং দর্শক আপনারা ভবিষ্যতে থাকবেন এই আশা রেখে এবং আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।